সালাম আলাইকুম। আমার স্লাইড দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কি? জি ভাই, কথা জি শোনা ভাই। যাচ্ছে, স্লাইডও দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। পার্টিসিপেন্ট 13 জন, মানে আমি শুরু করে দিলাম কারণ টাইম চলে যাচ্ছে আর কি। বাকি যারা আছে ধীরে ধীরে জয়েন করবে, অথবা রেকর্ডিং ভার্সন তো থাকবেই, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, আজকে যে টপিক শক অ্যান্ড হাইপোটেনশন ইন ক্রিটিক্যাল ইল পেশেন্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এ কারণে যে আমরা প্রতিদিনই এই সমস্যাটা ফেস করি। পেশেন্টের শক নিয়ে আসে অথবা হাইপোটেনশন নিয়ে আসে, মানে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব বা আমরা কিভাবে থিঙ্কিং করব সেটা নিয়েই কথা। মানে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ অনেকগুলো ইনফরমেশন। আমি চেষ্টা করব যে শক হাইপোটেনশন মানে এই রিলেটেড আদার্স যে ডিজিজ গুলো আছে সবগুলো একটু একটু টাচ করে দেওয়া। হয়তো আপনাদের কারো কারো রিকল হবে, অথবা সেই জিনিসটা একটা কনসেপ্ট তৈরি হবে আর কি। তাহলে শুরুতে আমরা যদি এরকম একটা কমন একটা কেস সিনারিও পড়ি। এ 74 ইয়ার্স ওল্ড মেল, হিস্ট্রি অফ লং স্ট্যান্ডিং সিওপিডি, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ডায়াবেটিক কিডনি ডিজিজ, এডমিটেড উইথ ফিভার, চেস্ট পেন এন্ড কাফ ফর দ্য লাস্ট 7 days। হ্যাঁ, অন এক্সামিনেশন হার্ট রেট 112, ব্লাড প্রেশার 84/46, respiratory rate 30, SpO2 96 on 4 liter of oxygen. Clinical examination consistent with the left-sided pneumonia and evidence of circulatory shock. যেহেতু hypotension আছে সে কারণে circulatory shock. Blood gas analysis shows pH 7.36, PO2 64 on 4 liter oxygen, PCO2 32, bicarbonate 19, serum lactate 4.6। তাহলে এখানে ক্লিনিক্যাল হিস্ট্রি থেকে বোঝা যাচ্ছে যে পেশেন্টের একটা নিউমোনিয়া, মানে এটা কমন একটা মানে ডায়াগনোসিস। পেশেন্টের ব্লাড প্রেশার কম, মানে এটা হলো হাইপোটেনশন। এখানে ল্যাকটেট বেশি, ল্যাকটেট 2 এর বেশি হলে আমরা অ্যাকর্ডিং টু সোফা স্কোর আমরা সেটাকে মানে এখানে তো সেপসিস ডিউ টু নেমোনিয়া, এখানে ল্যাকটেট বেশি, আমরা সেপটিক শক বলতে পারি। আচ্ছা, পেশেন্ট হ্যাজ অলরেডি রিসিভড 1500 ml অফ রিঙ্গার্স ল্যাকটেট ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। ওয়ার্ডে আসার আগে বা আইসিইউতে আসার আগে সে এতটুকু ফ্লুইড পেয়ে আসছে। নেক্সট আমাদের কোশ্চেন হবে যে এই পেশেন্ট অলরেডি মানে 1.5 লিটার ফ্লুইড পেয়ে আসছে, আমরা কি চিন্তা করবো? ডাজ ই নিডস ফার্দার ফ্লুইড? তার কি আরো ফ্লুইড দরকার আছে কিনা? বা আমরা যদি দরকার হয়ে থাকে বা দরকার না হয়ে থাকে আমরা কিভাবে কনফার্ম হব যে আসলে দরকার আছে কিনা, আমি কি ফ্লুইড দিব কিনা, আরো ফ্লুইড দরকার আছে কিনা? যদি ফ্লুইড দরকার হয়ে থাকে, হুইচ ফ্লুইড, মানে কোন টাইপের ফ্লুইডকে আমরা চুজ করব। হ্যাঁ, আর এনি আদার কজ অফ হাইপোটেনশন, এখানে ক্লিনিক্যাল সিনারিও একেবারে মনে হচ্ছে যে ক্লিন কাট নিউমোনিয়া, বাট আদার ডিফারেন্সিয়াল, যেহেতু ফিভার, চেস্ট পেইন, কাফ, ফিভার এবং কাফ নিউমোনিয়ার পক্ষে, চেস্ট পেইন এই পেশেন্টের সিওপিডি আছে, এই পেশেন্টের যে একটা টেনশন নিউমোথোরাক্স হয় নাই বা হওয়ার সম্ভাবনা নাই এরকম কিন্তু না। হ্যাঁ, যেহেতু সিওপিডির পেশেন্ট, পেশেন্টের ডায়াবেটিস আছে, ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে, 70 মানে ওল্ডার এজ পেশেন্ট, নিউমোনিয়া ইটসেলফ ইজ এ কজ অফ বা ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর ফর কি পালমোনারি এম্বোলিজম। পেশেন্টের একটা পালমোনারি এম্বোলিজম হতে পারে অ্যাসোসিয়েটেড, এই নিউমোনিয়ার সাথে একটা একিউট এমআই হয় নাই সেটারও তো নিশ্চয়তা নাই। তাহলে আমাদের অবশ্যই একটা যখন একটা ডায়াগনোসিস চিন্তা করব তার ডিফারেন্সিয়াল কজ গুলো চিন্তা করতে হবে, মানে শক বা হাইপোটেনশনের আদার কজ গুলো। তাহলে আমরা নেক্সট স্লাইড গুলোতে দেখি আমরা কিভাবে ইভালুয়েট করব। নেক্সট স্লাইড গুলোতে আমরা কি কি আলাপ করব? প্যাটার্ন অফ শক, অ্যাসেসমেন্ট অফ শক বা ফ্লুইড রিসাসিটেশন আমরা কিভাবে করব, ভেসোপ্রেসর বা আইনোট্রপস আমরা কিভাবে দিব, এবং কিছু স্পেসিফিক টাইপ বা স্পেশাল টাইপ অফ শকের ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আলটিমেটলি দেখা যাবে যে আমরা যাই ম্যানেজমেন্ট দেই না, আমাদের টার্গেট অফ টিস্যু পারফিউশন কি সেটা জানা বা মেনটেন করা। এবার আসি আমরা শক বা হাইপোটেনশন। শক বা হাইপোটেনশনের ব্যাপারগুলো মানে বইপত্রে যেটা বলে যে একটা তো কমন কথা যে ব্লাড প্রেশার এত হবে, শকের মার্কার গুলো হইলে আমরা শক বলবো। কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে ইন্ডিভিজুয়ালাইজড, প্রত্যেকটা পেশেন্টই আলাদাভাবে চিন্তা করতে হবে, প্রত্যেকটা পেশেন্ট এজ এ ইন্ডিভিজুয়াল চিন্তা করতে হবে যে তার ব্লাড প্রেশার আগে কত ছিল, বর্তমানে কত আছে, বা বর্তমানে কতটুকু ড্রপ করলো সেটা একেবারে মুখস্থ কথা না। এরকম যে একটা পেশেন্টের যে তার ম্যাপ 65 হয়ে গেছে বা 65-এর নিচে পেশেন্ট যে শকে চলে গেছে এরকম না।
মানে অ্যাটলিস্ট 60 বা 60 থেকেও তার শকে না যেতে পারে, মানে হতে পারে সেটা হাইপোটেনশন কিন্তু শকে না। অথবা দেখা যায় যে একটা পেশেন্ট ক্রনিক্যালি দীর্ঘদিন ধরে, এরকম অনেক পেশেন্ট আমরা পাই, বা বাংলাদেশের প্রেক্ষাপটে ফিমেল পেশেন্টের বেশিরভাগই 90-60-90 এরকমই থাকে, 90-50 90-60। তার মানে ওদেরকে শক বা হাইপোটেনশন বলা যাবে না। তার মানে তার প্রিভিয়াস যদি হিস্ট্রি জানি তাহলে সেটা, মানে এই জন্য বলা যে ইন্ডিভিজুয়ালাইজ চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা রেঞ্জ ধরার জন্য ধরি, তাহলে সেই রেঞ্জটা কি? ম্যাপ যদি 65 হোক, অথবা টোটাল ব্লাড প্রেশার সিস্টোলিক ডায়াস্টোলিক যদি 90-50 নিচে থাকে, তাহলে আমরা একটা কি, মানে একটা নাম্বার হিসেবে ধরতে পারি যে এই নাম্বারের নিচে গেলে পেশেন্ট হাইপোটেনশন বা শকে যেতে পারে। কিন্তু হাইপোটেনশন হলে শক হবে তা না, মানে এর মধ্যে কি হবে কি, যে টিস্যু পারফিউশনে ইম্পেয়ারমেন্ট হচ্ছে, যদি টিস্যু পারফিউশন ইম্পেয়ারমেন্ট হয় অ্যালং উইথ হাইপোটেনশন, দেন আমরা শক বলবো। আমি কথাটা আবার বলি, একটা পেশেন্টের হাইপোটেনশন আছে, ইন্ডিভিজুয়ালাইজ চিন্তা করে হাইপোটেনশন বললাম, দেন তার টিস্যু হাইপোপারফিউশনের ফিচার আছে, দেন আমরা শক বলবো। তাহলে টিস্যু হাইপোপারফিউশন আছে কিরকম চিন্তা করতে পারি, আমরা ভাইটাল অর্গানস গুলো ধরে থাকি অথবা মেজর অর্গান গুলো ধরে থাকি, একটা একটা করে চিন্তা করি। ব্রেইনে অল্টার লেভেল অফ কনসাসনেস, কারণ পেশেন্টের যদি হাইপোটেনশন হয়, হাইপোটেনশনের কনসিকুয়েন্স কি হবে, হাইপোক্সিয়া, ইস্কিমিয়া বা এরকম এই প্যাটার্নে, তাহলে অল্টার লেভেল অফ কনসাসনেস হবে। বড় একটা অর্গান কিডনি, অলিগুরিয়া, একদিকে যেরকম একেআই বোঝায় আরেকদিকে পেশেন্ট শকে আছে সেটাও বোঝায়। স্কিন কালার চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে হাইলি রিকমেন্ডেড যে স্কিন কালার চেঞ্জ দেখা। এর মধ্যে আমরা কি দেখি, ক্যাপিলারি রিফিল টাইম, যদি দেখা যায় যে ক্যাপিলারি রিফিল টাইম 3 সেকেন্ডের আগে চলে আসে তাহলে টিস্যু পারফিউশন ওকে। আমি আবার বললাম যে ক্যাপিলারি রিফিল টাইম যদি 3 সেকেন্ডের মধ্যে ফেরত আসে, মানে আমরা নেল বেডে চাপ দিব, দিয়ে ছেড়ে দিব, এই ছেড়ে দেওয়ার মাঝখানে ব্লাড যে আবার রিঅ্যাপিয়ার করবে বা ক্যাপিলারি সার্কুলেশন যে রিঅ্যাপিয়ার করবে, যদি 3 সেকেন্ডের মধ্যে চলে আসে তাহলে পেশেন্ট শকে নাই। যদি 3 সেকেন্ডের বেশি ধরে সময় লাগে, 3 সেকেন্ডের বেশি, 4 সেকেন্ড 5 সেকেন্ড, তাহলে ধরতে হবে তার মানে টিস্যু পারফিউশন হচ্ছে না। স্পেশালি আমরা কোথায় দেখলাম এটা, ফিঙ্গার টিপে। আচ্ছা, হাইপার ল্যাকটিমিয়া, ল্যাকটেট, যদি ল্যাকটেট 2 এর বেশি বেড়ে যায় তাহলে পেশেন্ট হাইপো পারফিউশন হচ্ছে সেটা ধরে নিতে হবে। একই কারণে অ্যাসিডোসিস হবে, এবং লিভার ইসকেমিক হ্যাপাটাইটিস হয়, শক লিভার বলে থাকি। শক লিভার দেখা যায় কি ট্রান্স অ্যামাইনেজ গুলো বাড়ে, কিন্তু পেশেন্টের ওই অনুযায়ী বিলিরুবিন বাড়ে না, এটা একটা ডিফারেন্সিয়াল হয়। তাহলে এগুলো কথাগুলো আমি আশা করি বুঝাইতে পারছি। দেন আমরা চলে যাই প্যাথোফিজিওলজি অফ শক, যে আমরা শকের মানে মেইন ইয়েটা কি ধরছিলাম, নাম্বার ম্যাপ, মিন আর্টেরিয়াল প্রেশার। আচ্ছা, মিন আর্টেরিয়াল প্রেশারটা আমরা এখন জানি যে কিভাবে মেনটেন হয়। একটা হলো কার্ডিয়াক আউটপুট, তার সাথে হলো মানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট আবার কি রকম, যে একটা পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কি ফ্যাক্টর উপর নির্ভর করে, প্রিলোড। একটা প্রিলোড মানে রাইট হার্টের, আমরা যদি রাইট হার্টের কথা চিন্তা করি তাহলে মানে ভেনাস রিটার্ন যত বেশি হবে, আলটিমেটলি রাইট হার্ট থেকে কার্ডিয়াক আউটপুট তত বেশি হবে। একইভাবে লেফট থেকেও চিন্তা করতে পারি, যে লেফট হার্টের যত বেশি লাংস থেকে ব্লাড আসবে তত বেশি লেফট ভেন্ট্রিকল থেকে কার্ডিয়াক আউটপুট হয়ে মানে শরীরে মানে পুরো বডিতে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। তাহলে প্রিলোড ইজ এ মানে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, যে প্রিলোড বেশি হবে কার্ডিয়াক আউটপুট বেশি হবে। তারপরে আসি যে আমরা প্রিলোডের সাথে কন্ট্রাক্টিলিটি, হার্ট যত বেশি ভালোভাবে কন্ট্রাক্ট করতে পারবে কার্ডিয়াক আউটপুট বেশি হবে। আর কার্ডিয়াক আউটপুট বেশি হলে আলটিমেটলি কি হবে, প্রেসার মেনটেন হবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখি যে প্রিলোড কখন কখন কমে যায়। তাহলে আমরা যদি এই প্যাথোফিজিওলজিটা বুঝতে পারি তবে অবশ্যই আমরা শকের যে ভ্যারাইটি আছে সেটা বুঝতে পারবো। প্রিলোড কোনো কারণে যদি হাইপোভলিমিয়া হয়, ফ্লুইড লস হোক, অথবা পেশেন্টের ব্লাড লস হোক, তাহলে প্রিলোড কমে যায়, তাহলে সেখানে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। অবস্ট্রাকটিভ শক, যেসব কারণে অবস্ট্রাকশন মানে হার্ট থেকে লাংসে বা হার্ট থেকে ইয়াতে সিস্টেমিক ইয়াতে যাইতে পারে না, সেক্ষেত্রে আমরা বলি অবস্ট্রাকটিভ শক, মানে কোথাও না কোথাও বাধাগ্রস্ত হচ্ছে, অথবা ভেনাস রিটার্ন হইতে পারতেছে না। সাপোজ ধরি যে একটা পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স আছে, ইন্ট্রাথোরাসিক প্রেশার অনেক বেশি, সুপিরিয়র ভেনা কাভা বা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট হার্টে ব্লাড আসতে পারবে না। তাহলে রাইট হার্টে ব্লাড না আসতে পারলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড
প্রয়োজনীয় তুলনায় বা পরিমাণের তুলনায় অনেক বেশি কম লাংসে যাবে, আলটিমেটলি লেফট হার্টেও প্রিলোড কম হবে। তাহলে এইভাবে অবস্ট্রাকটিভ মানে প্যাথোফিজিওলজিটা আলটিমেটলি শক বা হাইপোটেনশন করে। কন্ট্রাক্টিলিটির একটা বড় ইয়াটা হলো কার্ডিওজেনিক, হার্ট মাসল দুর্বল হয়ে যায়, মানে আমরা বলি ইসকেমিয়া বা ইনফার্কশন অথবা এরিথমিয়া বা ভালভুলার হার্ট ডিজিজের কারণে পেশেন্টের কন্ট্রাক্টিলিটি কমে। এইবার আসি যে এটা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কার উপরে প্রভাব ফেলে? আফটারলোড, মানে হার্ট যখন পাম্প করে ব্লাডটা মানে সিস্টেমিক সার্কুলেশনে পাঠায়, সে সেই ভেসেলের যদি রেজিস্ট্যান্স কম থাকে তাহলে সে যথেষ্ট পরিমাণে প্রেসার ক্রিয়েট করতে পারে না, প্রেসার দিতে পারে না। আমরা যদি এরকম আমরা তো দেখছি এমনি হোস পাইপ বা এরকম যে গার্ডেনে পানি দেওয়া হয় বাগানে, ওই ওই যত বেশি ন্যারো হবে পাইপ, তত বেশি কিন্তু ব্লাডের ফোর্স বেড়ে যায় বা সার্কুলেশন বেড়ে যায়, বা আমরা যদি বলি যে প্রেসার বেড়ে যায়। তাহলে সেটাই আর কি, যে ওইভাবে যদি আমরা চিন্তা করি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যত বেশি হবে আর্টেরিয়াল প্রেসার তত বেশি হবে। যদি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায় তাহলে আলটিমেটলি কি হবে? আর্টেরিয়াল প্রেসার কমে যাবে। তাহলে সেই জিনিসটা কি হয়? সেই জিনিসটার কজ হয় ডিস্ট্রিবিউটিভ শক। মানে এখানে কার্ডিয়াক কজ ইনভলভমেন্ট অনেক পরে হয়, হতেও পারে, কিন্তু এখানে ভলিউমের সমস্যা নেই। এখানে যেটা হয় রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড, মানে রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইন্ট্রাভাস্কুলার ভলিউম বা ব্লাড, সেটা হয়। এটাকে আরেকটা নাম বলা হয় যে মানে ডিস্ট্রিবিউটিভ শক। তাহলে এগুলো আমরা প্যাথোফিজিওলজি বললাম, কিন্তু টোটাল ব্লাড প্রেশার কন্ট্রোল হয় নিউরোনাল, মানে ব্রেইন থেকে কিছু মানে সিগন্যাল আসবে। হরমোনাল, মানে আমরা বলতে পারি যে মানে নিউরো ট্রান্সমিটার, যেগুলো আমরা একটু পরে আরো বেশি আলাপ করব, যে ওষুধ ঔষধ হিসেবে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, ডোবুটামিন, এগুলো সবই কিন্তু কি নিউরো কেমিক্যাল বা নিউরো হরমোনাল। তারপর বিভিন্ন লোকাল ফ্যাক্টর থাকে, বিভিন্ন ধরনের এন্টিস্টামিন রিলিজ করা, প্রোস্টাগ্ল্যান্ডিন বা ইন্টারলিউকিন, এগুলো সবকিছু কি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, কমাইতে সাহায্য করে, অথবা কখনো কখনো এই যে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, এগুলো বাড়াইতে হেল্প করে। তাহলে এগুলো বিভিন্নভাবে লোকাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, ব্লাড প্রেশার তো আমরা কিভাবে ইয়া করি, যে একটা হলো কি যে কার্ডিয়াক আউটপুট, বা আমরা যেটা ইয়া করি যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, সেটা ইয়া করি। কিন্তু সবচেয়ে বেশি মানে যে প্যারামিটারটা সবচেয়ে বেশি ডিরেক্টলি রিলেটেড, ব্লাড প্রেশার বাড়বে কি বাড়বে না, হার্ট রেট বাড়বে, মানে ব্লাড প্রেশার মেনটেন হবে কি হবে না, সেটা হলো কার্ডিয়াক আউটপুটের উপরে। তাহলে আমরা একটু ছোট করে জেনে নেই কার্ডিয়াক আউটপুট মেজারমেন্টটা কিভাবে করি। ইনভেসিভ, যেটা পালমোনারি আর্টারি ক্যাথেটার থার্মোডাইলেশনের টেকনিকের মাধ্যমে, মানে এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, খুবই কম করা হয়। মিনিমালি ইনভেসিভ, যেটা ইসোফেজিয়াল ডপলার দিয়ে দেখা হয়। নন ইনভেসিভ আমরা ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি দিয়ে দেখতে পারি। ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি দিয়ে মিনিমাল ইনভেসিভ, আর নন ইনভেসিভ হলো ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি দিয়ে দেখি। আচ্ছা, আমরা যে প্যাথোফিজিওলজি পড়লাম সেখান থেকে আমরা যদি আসি, তাহলে যেটা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের জন্য প্রবলেম হয় সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ শক। অনেকগুলো কারণ, যেমন একটা সেপসিস, ভ্যাসোডাইলেশন হয়, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, স্পেশালি প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট হাইপোভলিমিয়া, মানে রিলেটিভ হাইপোভলিমিয়া হয়, মানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমের কারণে। অ্যানাফাইলেকটিকও একই কথা। নিউরোজেনিক, হিট বা বার্নে কিছুটা ফ্লুইড লস হয় যদিও, কিন্তু বেশিরভাগ হয় ভ্যাসোডাইলেশন। এন্ডোক্রাইন শক, এন্ডোক্রাইন শকের মধ্যে যেটা এডিসনস, এডোসিনিয়ান ক্রাইসিস বা এডিসনস ডিজিজ, বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অপারেশনের পরে অনেক সময় শক নিয়ে আসতে পারে, সেটাকে বলি আমরা এন্ডোক্রাইন শক। কার্ডিওজেনিকটা আমরা বললাম যে ইসকিমিয়া, কার্ডিওমায়োপ্যাথি, ভালভুলার হার্ট ডিজিজ। তারপর হলো হাইপোভলিমিয়া, হাইপোভলিমিক শক, যেটা ফ্লুইড লস, ব্লাড লস। অবস্ট্রাকটিভের মধ্যে তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে: পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, পালমোনারি এম্বোলিজম এবং টেনশন নিউমোথোরাক্স। তাহলে এই প্যাটার্ন গুলো আমরা বেড সাইড বা ইনভেস্টিগেশনের মাধ্যমে কিভাবে ডায়াগনোসিস করা যায় বা কিভাবে ধরা যায় সেগুলো নিয়ে আমাদের কথা হবে এখন। তাহলে আমরা যদি একটু আবার ওভারভিউ করে অ্যাপ্রোচ করি, যে একটা পেশেন্ট হাইপোটেনশন আছে, তার আমরা পরবর্তীতে দেখবো যে সাইন সিমটম অফ হাইপোটেনশন আছে কিনা। যদি সাইন হাইপোটেনশন থাকে কিন্তু সাইন সিমটম অফ টিস্যু পারফিউশনের প্রবলেম না থাকে, তাহলে আমরা ধরে নিব যে এটা তার ক্রনিক হাইপোটেনশন, শকে নাই। যদি দেখা যায় যে পেশেন্ট হাইপোটেনশন আছে এবং তার
টিস্যু পারফিউশনের মার্কার গুলো দেখা যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে সেটা একিউট এবং সেটা ম্যানেজমেন্ট বা অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে। যদি মানে সিবিপি যদি বলা হয় থাকে যে হিমোডাইনামিক্স এর মার্কার হিসেবে এটা স্ট্যাটিক বা অনেকটা অবসোলেট, কিন্তু কখনো কখনো কাজে লাগে, স্পেশালি যে ভলিউম স্ট্যাটাসটা কিছু বোঝার জন্য একটা একটা আইডিয়া দেয়। হয়তো ফ্লুইড রেসপন্স করবে কি করবে না সেটা বোঝা যায় না, কিন্তু স্ট্যাটিক ভাবে বর্তমানে কি আছে সেটা কিন্তু একটা ধারণা দেয়। তাইলে আমরা সেন্ট্রাল ভেনাস প্রেশারের একটা হেল্প নিতে পারি। সেটা কি রকম হবে? যদি সেন্ট্রাল ভেনাস প্রেশার কম থাকে তাহলে তো আমরা সহজে বুঝবো যে পেশেন্টের হাইপোভলিমিয়া আছে। যদি সেন্ট্রাল ভেনাস প্রেশার বেশি থাকে তাহলে দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হলো কি কার্ডিওজেনিক, মানে কার্ডিয়াক প্রবলেম, মানে হার্টের কন্ট্রাকশন হচ্ছে না, ব্লাডটা হার্টে জমে যাচ্ছে এবং সেটা ব্যাকফ্লো হচ্ছে। ব্যাকফ্লো হবে কোথায়? রাইট হার্টের জন্য সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। কিন্তু সুপিরিয়র ভেনা কাভার ইয়াটাই তো আমরা চোখের সামনে দেখতে পাবো সিবিপি দিয়ে। আর হলো যে অবস্ট্রাকটিভ নেচার গুলোতে সিবিপি বেশি থাকবে। এই কথাটা আমি বারবার বলি যে 5Gর কথা, যে ক্লিনিক্যাল হিস্ট্রির সাথে যদি আমরা 5G মানে এর মধ্যে ইনকর্পোরেট করি তাহলে হাইপোটেনশনের কজগুলো বা শকের কজগুলো আমরা পেয়ে যাব। 5Gর মধ্যে আমরা যদি ইসিজি দিয়ে শুরু করি তাহলে কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, এমআই ইস্কিমিয়া আছে কিনা সেটা বুঝতে পারবো, এরিথমিয়া আছে কিনা সেটা বুঝতে পারবো। আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা এই এই কথাগুলো বারবার বলবো, কারণ এই হাইপোটেনশন বা শকের অ্যাপ্রোচটা যদি রিফ্লেক্সলি ব্রেইনে না হয় তাহলে আসলে আমরা ম্যানেজমেন্ট করতে অনেক সময় মিস করে যাব পেশেন্টকে। তাহলে ইউএসজি দিয়ে আমরা কি দেখি? পেশেন্টের নিউমোথোরাক্স আছে কিনা সেটা বুঝবো, পেশেন্টের কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা সেটা বুঝতে পারবো, অবস্ট্রাকটিভ নেচার মানে টেম্পোনেট, পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স সবগুলো আমরা বুঝতে পারবো। ইবিজি দিয়ে কি বুঝবো? ডিস্ট্রিবিউটিভ শকের একটা বড় অংশ বোঝা যেতে পারে, যেমন ল্যাকটেটটা আমরা অংশ বুঝি, অ্যাসিডোসিস থাকলে সেটা বুঝতে পারবো এবিজি দিয়ে। ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, কেউ কি বলতে পারবেন যে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ দিয়ে আমরা কোন টাইপের শককে ইভালুয়েশন করতে পারবো? একজন একটু আনমিউট হয়ে বলেন তো। মানে আরবিএস ব্লাড সুগার দিয়ে কোন টাইপের শক অ্যাসেসমেন্ট করতে পারবো? এন্ডোক্রাইন শক। হ্যাঁ, গুড গুড, এন্ডোক্রাইন কজ। আমরা ওই যে বললাম হাইপো অ্যাড্রেনালিজম। হ্যাঁ, মানে আমরা পরে কথা বলবো যে হাইপো অ্যাড্রিনালিজম বা এডিসোনিয়ান ক্রাইসিস কিন্তু হাইপোগ্লাইসিমিয়াও একটা ফিচার নিয়ে থাকে। হাইপোনেট্রিমিয়া, হাইপোটেনশন, মানে হাইপো সবকিছু এর মধ্যে হাইপোগ্লাইসিমিয়া। আচ্ছা, তারপরে রেডিওলজি। আমাকে রেডিওলজি মানে এই যে টেনশন নিয়মিত রাখা আছে কিনা সেই রেডিওলজি আমাকে হেল্প করবে। যে এই কথাগুলো বললাম যে আমরা যে চারটা শকের বড় ভ্যারাইটি, আমরা চারটা। একটা হলো যদি আমরা আবার এখানে দেখি যে কার্ডিওজেনিক শকে আমি কি কি করব, একটা ইসিজি করব, ইকু করব। ডিস্ট্রিবিউটিভ শক কেউ যদি না বুঝেন একটু আমাকে নক দিতে পারেন, কারণ এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা শকের পেশেন্ট প্রতিদিনই পাই, কিন্তু হয়তো আমরা জানি কিন্তু কখন কোনটা কাজে লাগাবো সেটা বুঝি না। তাহলে কার্ডিওজেনিক শক চিন্তা করলে আমি একটা ইসিজি করব, একটা ইকু করব, বেডসাইড ইকু করব। যদি ডিস্ট্রিবিউটিভ শক চিন্তা করে থাকি, স্পেশালি সেপটিক শক, তাহলে একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব, ক্যাপিলারি ব্লাড গ্লুজ করব। এই যে ডিস্ট্রিবিউটিভ শকের একটা কারণ ছিল যে এন্ডোক্রাইন শক। ডিস্ট্রিবিউটিভ শকের আরেকটা হলো যে আইভিসি দেখা, মানে ইউএসজি। যে অনেক সময় দেখা যায় যে হাইপোভলিমিয়া হলে আইভিসি কলাপস করবে, আর ডিস্ট্রিবিউটিভ শক হলে অনেক সময় আইভিসি কলাপস করতে পারে, নাও করতে পারে, কিন্তু কলাপসিবিলিটি দেখলে সেটা আমরা বুঝি যে হ্যাঁ মানে ফ্লুইড রেসপন্ডার কিনা। হাইপোভলিমিক শককে তো অবশ্যই বুঝবো, যে ইকু করলে কি বুঝবো? যে হার্টের চেম্বার গুলো ছোট হয়ে যাবে, হার্টের কন্ট্রাকশন ভিগোরাস হবে। আইভিসি দেখলে বুঝতে পারবো, আর্টারিয়াল ব্লাড গ্যাস করলেও এখানে বুঝতে পারবো এটা কি ল্যাকটেট বেশি পাবো আমরা হাইপোভলিমিক শকের ইয়াতে। সব শকে ইয়া বেশি পাবে, মানে কি বলে ল্যাকটেট বেশি থাকবে। তবে হাইপোভলিমিক শকে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো কি, যদি পেশেন্টের ফ্লুইড লস থাকে, শুধু ফ্লুইড লস থাকে, স্পেশালি আমরা এখন তো ডেঙ্গুর সিজন চলতেছে, ফ্লুইড লস থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কি যে এভিজির একটা অংশ আমাদেরকে হিমাটোক্রিট কিন্তু শো করে, হিমোগ্লোবিন বা হেমাটোক্রিট শো করে। সোডিয়াম যদি ইলেকট্রোলাইটস ক্যালিব্রেশন করা থাকে, সেই ইলেকট্রোলাইটস কিন্তু স্পেশালি সোডিয়াম কিন্তু বেশি দেখাবে হাইপোভলিমিয়া ইয়ার কারণে। তারপর অবস্ট্রাকটিভ শকে আমরা ইসিজি, স্পেশালি অ্যাম্বোলিজমে আমরা ইসিজির প্যাটার্ন গুলো আমরা জানি। আল্ট্রাসাউন্ড বা ইকো করলে আমরা টেম্পোনেট বুঝতে পারবো, মানে পেরিকার্ডিয়াল ইফিউশন বা টেম্পোনেট হলো কিনা, পালমোনারি এম্বোলিজম হলো কিনা সেটা বুঝবো। কিভাবে বুঝবো আমরা পরের স্লাইড গুলোতে আবার বলবো।
যে রাইট হার্ট স্পেশালি আরবি ডাইলেটেড হবে, আইবিসি ডাইলেটেড হবে, টিআর মানে ট্রাইকাসপিড রিগার্জিটেশন পাওয়া যাবে, আল্ট্রাসাউন্ডে নিউমোথোরাক্স বোঝা যাবে। কিভাবে বুঝি? আমরা অনেকেই জানি যে নর্মাল যে মানে সিশোর প্যাটার্ন সেটা অ্যাবসেন্ট হবে রেডিওলজিতে চেস্ট এক্সরে। আচ্ছা, এই 5G ছাড়া আমরা খুব বেশি কিন্তু থাকে না অ্যাসেসমেন্টের জন্য। আমি এই জন্য 5Gর কথা খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, যে 5G ছাড়া আর বেশি কিছু থাকে না যেটা একেবারে শুরুতেই অ্যাসেসমেন্ট করার জন্য। যেমন আর কি কি করতে পারি শকের অ্যাসেসমেন্টের জন্য? একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, ওই যে একটু আগে বললাম হিমোগ্লোবিন বা হেমাটোক্রিট দেখার জন্য, বা টোটাল কাউন্ট দেখার জন্য, যেটা আমাকে মানে হেল্প করবে। টোটাল কাউন্ট যদি বেশি থাকে আমরা সাধারণত ধরে নেই যে সেপসিস বা ইনফেকশন, ইনফ্লেমেশন। হিমোগ্লোবিন হেমাটোক্রিট হেল্প করবে আমাকে যে ফ্লুইড লস হচ্ছে কিনা সেটা, বা ব্লাড লস হচ্ছে কিনা, হিমোগ্লোবিন তখন কমে যাবে, হেমাটোক্রিটও কমে যাবে। আর কি করতে পারি আমরা? ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস একই সাথে। ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস। ইউরিয়া যদি হাইপোভোলিমিয়া শকে থাকে ইউরিয়া বেশি হবে। ক্রিয়েটিনিন তো হলো অর্গান পারফিউশনের একটা ফিচার্স, স্পেশালি যদি একেআই থাকে সেটা মানে কমপ্লিকেশন হতে পারে। ইলেকট্রোলাইটস স্পেশালি যদি সোডিয়াম বেশি হয়ে যায় তাহলে ফ্লুইড লস হচ্ছে। যদি ইলেকট্রোলাইটস কম থাকে, হাইপোনেট্রিমিয়া থাকে, তাহলে এন্ডোক্রাইন শক, স্পেশালি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কিনা সেটা দেখতে হবে। আর বাকি থাকলে কার্ডিয়াক বায়োমার্কার, ট্রপোনিন আই বা সিকেএমবি যেটা আমরা করি, যে মাসল ইনজুরি আছে কিনা কার্ডিয়াক মাসলের, এই খুব বেশি কিন্তু নাই। মানে আমার সবকিছু কিন্তু এই 5G অ্যাপ্রোচে চলে আসবে। আচ্ছা, আরেকটা হলো প্লাথিসমোগ্রাফ। অনেকে জানে, আমি যারা জানে না তাদেরকে বলি যে প্লাথিসমোগ্রাফ কিন্তু আমার পেশেন্টের স্ট্রোক ভলিউম কেমন, মানে তার হার্টের কন্ট্রাকশন কেমন, স্ট্রোক ভলিউম মানে হার্টের কন্ট্রাকশন, তারপর মানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কেমন সেটা বোঝায়। কারণ আমরা ওইখানে প্রথম প্রথম যে স্লাইড গুলো দেখাছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে মিন আর্টারিয়াল প্রেশার কিভাবে মেনটেন হয়, প্রি লোড, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি এবং আফটার লোড। ঠিক আছে? তাহলে এখানে প্রি লোড বা কন্ট্রাক্টিলিটি আমরা বুঝতে পারবো। এই যে সাপোজ ধরে এটা হলো একটা নর্মাল প্যাটার্ন, এটা যত বেশি উপরে উঠবে এবং যত বেশি একটু ওয়াইড হয়ে থাকবে তত বেশি তার স্ট্রোক ভলিউম ভালো। আর এই যে একটা ডাইক্রোটিক নস, সেটা সেটা ইন্ডিকেট করে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কেমন। মানে প্লাথিসমোগ্রাফ গুলোতে এরকম 3টা লাইন থাকে, উপরে এই অ্যাপেক্স বরাবর একটা, মাঝে বরাবর একটা, নিচে একটা। তো এই যে ডাইক্রোটিক নচ যত উপরের দিকে থাকবে মানে তত বোঝা যায় যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স তত ভালো অথবা বেশি। আর এই ডায়াক্রোটিক নচ যত নিচের দিকে থাকবে তার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কম। তাহলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কখন বেড়ে যায়, কোন টাইপের শকে? দুইটা শকের কথা আসবে, একটা হলো হাইপোভোলেমিক শক। কারণ এখানে হাইপোভোলেমিক শক হলে কি হয়, পেশেন্টের সিম্পিথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, তাহলে সেখানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি হবে। আরেকটা হলো কার্ডিওজেনিক শক, যেসব পেশেন্ট এমআই বা হার্ট ফেলিওরে থাকে ওদের সিম্পিথেটিক ওভার অ্যাক্টিভিটি থাকে, সিম্পেথেটিক ড্রাইভ বেশি থাকে, তাহলে সেখানেও দেখা যাবে কি যে তার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বা এই ডাইক্রোটিক নচ অনেক উপরে থাকবে, এবং এই স্ট্রোক ভলিউমের ইয়াটাও অনেক সময় উপরে থাকে কার্ডিওজেনিক শকে। তার বাকি তাহলে আর বাকি রইলো কি ডিস্ট্রিবিউটিক শক। ডিস্ট্রিবিউটিক শকে কি হয়, এই যে ডাইক্রোটিক নচ যেহেতু তাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কম থাকে সেটা নিচে নেমে যায়। এই যে আমরা এখানে যদি দেখি যে এরকম নিচে নেমে গেল, যেটা এখানে থাকার কথা সেটা নিচে নেমে গেল, অনেক নিচে। যত বেশি নিচে নামবে তত বেশি তার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কম, সেটাই বোঝায়। আর এটা উপরের দিকে যেমন এখানে ভ্যাসোকনস্ট্রিকশন অনেক, মানে প্রায় অ্যাপেক্সের কাছাকাছি, প্রায় অ্যাপেক্সের কাছাকাছি দেখাচ্ছে। তাহলে প্লাথিসমোগ্রাফ আমাকে হেল্প করবে বোঝার জন্য যে পেশেন্টের মানে পেরিফেরাল সার্কুলেশনটা কেমন, বা তার স্ট্রোক ভলিউম কেমন সেটা, বা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কেমন সেটা বোঝানোর বা বুঝতে আমাকে হেল্প করবে। আরেকটা প্রোটোকলের নাম আছে আমাদের, যারা আমরা আইসিইউতে কাজ করি বা ক্রিটিক্যাল কেয়ারে ওদের অবশ্যই এটা জানা উচিত। সেটার নাম হলো রাশ প্রোটোকল, মানে র্যাপিড আল্ট্রাসাউন্ড ইন শক এন্ড হাইপোটেনশন। যে আমরা 5Gর কথা বললাম, 5Gর একটা অংশ ছিল কি ইউএসজি বা ইকো। তাহলে রাশ প্রোটোকল হলো সেই রকম একটা প্রোটোকল যে আমরা র্যাপিড আল্ট্রাসাউন্ড ফর শক এন্ড হাইপোটেনশন, যে একটা পেশেন্টের শক এবং হাইপোটেনশন কোন টাইপের হলো, কেন হলো সেটা বোঝা।
তাহলে এখানে ওরা যেটা ধরে, যে ওরা হার্টকে ধরে পাম্প, যে একটা পাম্প বা ট্যাঙ্কি, যে মানে যখন পানি সাপ্লাই দেয় তার মেইন রিজার্ভার হলো মানে মেইন ইয়াটা হলো, সোর্সটা হলো ট্যাঙ্ক বা পাম্প। মানে হার্ট কেমন আছে, হার্টের কন্ট্রাকশন কেমন সেটা বোঝা, তাহলে কার্ডিওজেনিক কিনা সমস্যা সেটা বোঝা যাবে, টেম্পোনেট আছে কিনা, তাহলে অবস্ট্রাকশন কোনো আছে কিনা, বা পালমোনারি এম্বোলিজম কিনা সেটা বোঝা যাবে। তারপরে আসবে ট্যাঙ্কের পরে হলো পাইপ। পাইপের মধ্যে দুইটা, একটা কি ভেনাস মানে আইভিসি দেখবো, আর এওরটা দেখবো। যদি ভেনাস আইবিসি যদি চুপসায় থাকে তাহলে হাইপোভলিমিয়া, আইবিসি যদি নর্মাল বা তার চেয়ে বেশি থাকে তাহলে বোঝা যাবে যে এটা হাইপোভলিমিয়া না। তারপরে আবার এওরটা দেখা হয়, যে অনেক সময় মানে পেশেন্ট যদি ব্লাড লস থাকে, ইয়ে থাকে, তখন এওরটার ফ্লো কম থাকে, মানে এওরটার ভলিউম কম থাকতে পারে। এর সাথে দেখতে হবে যে পেশেন্টের দুই স্পেস, হ্যাপাটোরেনাল এবং লিনোরেনাল স্পেস, যে এখানে কোনো কালেকশন আছে কিনা। যদি কালেকশন থাকে তাহলে চিন্তা করা যাবে এটা হেমোরেজিক শক। তারপরে দেখবো লাস্টে দেখবো আমরা এই যে নিমোথোরাক্স আছে কিনা পালমোনারি উইন্ডোতে। যদি নিমোথোরাক্স পাওয়া যায় তাহলে এটা অবস্ট্রাকটিভ নেচার অফ শক। তাহলে রাশ প্রোটোকলটা হলো, প্রথমে আমরা মেইন জিনিসটা দেখবো, ট্যাঙ্ক ট্যাঙ্ক দেখবো অথবা রিজার্ভার দেখবো, তারপরে পাইপ দেখবো, তারপরে পাইপের পাশে যেগুলো যে আমরা সেই জিনিসগুলো দেখবো সেটা কি, দুইটা স্পেসে হ্যাপাটোরেনাল পাউচ, লিনোরেনাল পাউচ। তারপরে দেখবো যে আমরা লাং উইন্ডো কেমন। তাহলে এখান থেকেও আমরা আইডিয়া পেয়ে যাব যে শকের প্যাটার্নটা কেমন। এটাই বলার চেষ্টা করছি ওই স্লাইডে। আচ্ছা, আমি যদি একটু ফোকাস, যেটা পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা বুঝতে পারি, যদি সবকিছু একই সাথে বলার চেষ্টা করি, যে ডিস্ট্রিবিউটিভ শকে আমরা কি কি পারবো। ডিস্ট্রিবিউটিভ শকে দেখা যাবে যে আমরা যদি আগে হার্ট দেখি, হার্ট ইউজুয়ালি নর্মাল থাকবে। যদি সেপসিসের কারণে সেপ্টিক কার্ডিওমায়োপ্যাথি হয়ে থাকে তাহলে হার্টের কন্ট্রাকশন কমে যাবে। আর না হলে দেখা যাবে যে মানে অ্যাডভান্স সেপসিস বা সেপ্টিক না হলে হার্টের ফাংশনের সমস্যা হবে না। কিন্তু যদি আমরা আইভিসি দেখি, আইভিসি ইউজুয়ালি নর্মাল থাকে, বা কখনো কখনো মানে রিলেটিভ হাইপোটেনশন মানে ফ্লুইড রেসপন্ডার বোঝাইতে পারে। এটা হলো মানে হার্টের জন্য। আর লাং উইন্ডো, যদি নিউমোনিয়া না থাকে বা অন্য কিছু না থাকে, লাংসে কোনো সমস্যা থাকবে না, পরিষ্কার থাকবে লাংস। তারপরে আসি আমরা হাইপোভলিমিক শকে। যদি আমরা উপর থেকে শুরু করি, যে হার্টের কন্ডিশন কেমন থাকবে, চেম্বার গুলো ছোট থাকতে পারে, আইদার ব্লাড লস হোক বা ফ্লুইড লস হোক। হার্ট হাইপার ডাইনামিক থাকবে, মানে হার্ট অনেক জোরে জোরে কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন নিয়ে কোনো সমস্যা হবে না। আইবিসি যদি দেখি, আইবিসিটা কোলাপস থাকবে। লাং উইন্ডো ইউজুয়ালি ক্লিয়ার থাকে, লাং এর সমস্যা নেই, মানে লাংসে যদি আমরা দেখি পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড দিয়ে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি অবস্ট্রাকটিভ নেচার অফ শক, যদি আমরা আবার উপর থেকে শুরু করি, হার্ট কেমন হবে। যদি পেরিকার্ডিয়াল টেম্পোনেট থাকে তাহলে তো বোঝাই যাবে পেরিকার্ডিয়াল ইফিউশন থাকবে, এবং হার্ট ঠিক মতো ডায়াস্টল হবে না। ডায়াস্টলের সময় বরং হার্ট উল্টা কলাপস হয়ে যাবে, তাহলে এটাকে বলে ডায়াস্টলিক কলাপস। তাহলে এটা এটা হলো পেরিকার্ডিয়াল টেম্পোনেট বা ইফিউশন। হার্টের এখানে প্রোব দলে বোঝা যাবে। এক, দুই নম্বরে যদি পালমোনারি এম্বোলিজম হয় তাহলে আমরা কি দেখব, লেফট সাইড অফ হার্ট থেকে মানে এল এ এলবির তুলনায় আর এ আরবি বড় দেখা যাবে। এক, দুই নম্বরে যদি আমরা দেখি যে আর এ আরবির মাঝখানে যদি আমরা একটু কালার ফ্লো ধরি, দেখা যাবে যে কি এখানে ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে। আচ্ছা, যদি আমরা আরেকটু নিচে ধরি, আইভিসি ধরি, তাহলে আইভিসি কি হবে, এই পালমোনারি এম্বোলিজমে আইভিসি ডায়ালেটেড থাকতে পারে। ঠিক আছে। আর পালমোনারি উইন্ডো কেমন হবে, পালমোনারি এম্বোলিজমে পালমোনারি লাংস ক্লিয়ার আসবে, লাংসে কোনো সমস্যা আসবে না, মানে এ লাইন থাকবে, বি লাইন বা অন্য কোনো ইয়া থাকবে না। আচ্ছা, তারপরে আমরা আসি টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্স আমরা লাংসে সমস্যা পাবো। কি পাবো সেখানে, অ্যাবসেন্স অফ এ লাইন, তারপরে লাং স্লাইডিং থাকবে না, তখন আমরা এটাকে কি বলবো, বারকোড সাইন পাবো আর কি, যদি এম মোড ধরি। আর নর্মালি আমরা দেখবো কি, যে তার বি লাইন মানে লাং স্লাইডিং নাই, বা বি লাইন গুলো বোঝা যাচ্ছে না। লাং স্লাইডিং না থাকলে বি লাইন বোঝা যায়, এ লাইন গুলো, এ লাইনের ইয়াটা থাকতে পারে, প্রেজেন্ট থাকতে পারে। আর কার্ডিওজেনিক কি হবে,
কার্ডিওজেনিক তো আমরা যখন হার্টে ধরবো দেখা যাবে কি যে হার্টের কন্ট্রাকশন ঠিক মতো হচ্ছে না, মাসল মানে মানে কোনো না কোনো রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি থাকবে। আর কার্ডিওজেনিক শক ডিউ টু যদি বালভুলার প্যাথোলজি হয়ে থাকে তাহলে বালভুলার মানে বাল্ব, মানে বিশেষ করে কোন বাল্ব দেখি মাইট্রাল বালভুলার হার্ট ডিজিজ থাকে বা অ্যাওর্টিক বালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা স্লাইড, যে আমরা পয়েন্ট অফ মানে জাস্ট খালি মানে পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড মানে শুধু আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা বিভিন্ন টাইপের শক অ্যাসেসমেন্ট করতে পারবো কিভাবে সেটা। আচ্ছা, আমি যদি আবার অ্যাট এ গ্ল্যান্স বলার চেষ্টা করি, মানে একই কথা বারবার বলার চেষ্টা করতেছি এই কারণে যে কারো যাতে মিস না হয় জিনিসগুলো বুঝতে। আচ্ছা, অ্যাট এ গ্ল্যান্স আমার বেড সাইড কি কি আছে, একটা হলো কি লাং মানে আল্ট্রাসাউন্ড করা, আল্ট্রাসাউন্ড মানে লাং এর আল্ট্রাসাউন্ড করা, হার্টের আল্ট্রাসাউন্ড মানে ইকোকার্ডিওগ্রাফি করা, আরেকটা হলো কি আইভিসি দেখা। তাহলে আমি এখানে হার্ট দেখবো, লাংস দেখবো, আইভিসি দেখবো, ঠিক আছে। এটা হলো আমি আল্ট্রাসাউন্ড দিয়ে। আর কি কি করতে পারি, স্কিন পারফিউশনের জন্য আমি জিসিএস দেখবো এখানে কিরকম, এখানে ক্যাপিলারি রিফিল টাইম দেখবো, স্কিনে মটলিং দেখতে পারি, ইউরিন আউটপুট দেখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি এখন যদি ইনস্ট্রুমেন্ট হিসাবে আল্ট্রাসাউন্ড নেই, তাহলে হার্টের মানে আমি যদি এখানে হার্টের এখানে ধরি, যদি কন্ট্রাকশন ভালো পাই তাহলে প্রথম কথা হলো কার্ডিওজেনিক বাদ। যদি কন্ট্রাকশন ভালো কিন্তু এবং দেখি যদি পেরিকার্ডিয়াল চেম্বারে কোনো সমস্যা নাই মানে পেরিকার্ডিয়াল ইফিউশন নাই, তাহলে পেরিকার্ডিয়াল ট্যাম্পনেট এক্সক্লুডেড হইলো। যদি দেখে হার্টের চেম্বার রাইট সাইডে ছোট লেফট সাইডে বড় মানে নর্মাল প্যাটার্ন আছে, তাহলে এখানে বলা যায় যে পালমোনারি এম্বোলিজমও থাকার মানে মেসিভ পালমোনারি, স্মল থাকতে পারে বা মানে ক্রনিক থাকতে পারে, সাবমেসিভ থাকতে পারে, কিন্তু মেসিভ পালমোনারি এম্বোলিজম নাই বলা যেতে পারে অনেকটা। আচ্ছা, তারপরে যদি আমি এখানে নিচে ধরি আইভিসি, যদি আইভিসি ছোট থাকে কলাপস থাকে, তাহলে কি 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 চিন্তা করবো, প্রথমে ধরবো যে এটা কি হাইপোভলিমিক অথবা ডিস্ট্রিবিউটিভ শকের কিছু অংশ হইতে পারে। কিন্তু আইবিসি যদি মোটা পাই তাহলে ধরে নিতে হবে যে এখানে কি যে মানে অবস্ট্রাকটিভ নেচার অফ শক থাকতে পারে, অথবা কার্ডিওজেনিক মানে স্পেশালি আরবি যদি ফেলিউর থাকে, রাইট হার্ট যদি পেশেন্টের রাইট হার্টের প্রবলেম থাকে মানে আরবি ইনফার্ক্ট থাকে, তখন আইবিসি বড় থাকতে পারে, আইবিসি ডাইলেটেড থাকতে পারে, ঠিক আছে। তারপরে আমি উপরে ধরবো মানে চেস্ট উইন্ডোতে যদি দেখি যে লাং ক্লিয়ার, লাংসে কোনো মানে লাং ক্লিয়ার মানে কি যে লাং এ লাইনে আছে এবং লাং স্লাইডিং আছে, তাহলে লাং ক্লিয়ার। তাহলে এখানে কি এক্সক্লুড হলো, নিউমোথোরাক্স এক্সক্লুড হয়ে গেল। যদি দেখি যে লাং স্লাইডিং ঠিক আছে এবং কিন্তু প্রচুর পরিমাণ বি লাইন্স আছে, তাহলে এটা কি কারণে হইতে পারে, হার্ট ফেলিওর মানে কার্ডিওজেনিক হইতে পারে। আচ্ছা, এরপরে আমি যদি দেখি যে না এখানে নিউমোথোরাক্সের মতো মনে হচ্ছে, তাহলে সেটা কি ধরে নিব যে অবস্ট্রাকটিভ নেচার অফ শক। আচ্ছা, এবার আসি আমরা ম্যানেজমেন্ট অফ শকের মধ্যে আমরা অ্যাসেসমেন্ট করে ফেললাম এটা হাইপোভোলেমিক নাকি কার্ডিওজেনিক নাকি ডিস্ট্রিবিউটিভ নাকি অবস্ট্রাকটিভ নেচার অফ শক, আমি এর মধ্যে অ্যাসেস করে ফেলতে পারবো। তাহলে আমরা ম্যানেজমেন্টের মধ্যে যদি আমরা চিন্তা করি যে আমরা প্যাথোফিজিওলজি অনুযায়ী চিন্তা করি, যদি প্রিলোডের সমস্যা স্পেশালি যদি হাইপোভোলেমিক শক হয় তখন তো প্রিলোডের সমস্যা, আইদার ফ্লুইড অর ব্লাড, এটা হলো তার শকের ম্যানেজমেন্টের অংশ। যদি কন্ট্রাক্টিলিটি তার মানে কি কার্ডিওজেনিক, তাহলে পেশেন্টের কন্ট্রাক্টিলিটি সমস্যা, তাহলে আমাকে কন্ট্রাকশন বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে। আইদার আইনোট্রপস, যদি আইনোট্রপস ফেল করে, আইনোট্রপস পারা যাচ্ছে না বা আইনোট্রপস দেওয়া যাচ্ছে না, এরকম বিভিন্ন কন্ডিশন থাকে, আমরা পরবর্তী একটা দুইটা স্লাইডে সেটা বলবো, তাহলে আমাদের অনেক সময় মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইসের হেল্প নিতে হতে পারে। তাহলে কন্ট্রাকশনের জন্য আইদার আইনোট্রপস, ভ্যাসোপ্রেসর না কিন্তু আইনোট্রপস, আর মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইসের হেল্প নিব। যদি দেখা যায় যে না এখানে সমস্যা নেই, আমার সমস্যা হলো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সে মানে এসবিআর, তাহলে আমার এখানে কি কি লাগতে পারে, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সকে বাড়াইতে হবে, সেটা আমাদের দরকার হবে ভ্যাসোপ্রেসর, নট আইনোট্রপস। ভ্যাসোপ্রেসর হিসেবে আমরা ইউজ করি কি নরএড্রেনালিন, কমনলি ভ্যাসোপ্রেসিন সেগুলো। যদি পেশেন্ট সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সে যদি দেখা যায় যে সে কিছুটা হাইপোভোলেমিক বা ফ্লুইড রেসপন্ডার, তাহলে আমরা ফ্লুইড দিব। অনেক সময় দেখা যায় যে এগুলো মিক্স থাকে, মিক্সড হলে দেখা যায় যে তার ফ্লুইড লাগবে, কিছু ভ্যাসোপ্রেসর লাগে, আইনোট্রপসও লাগে, ডিপেন্ডিং অন দা
কন্ডিশন, যে কোথায় সমস্যা তাহলে আমাকে চিন্তা করতে হবে যে তার মিন আর্টেরিয়াল প্রেসার বাড়াইতে হইলে আমাকে কি ম্যাপকে অগমেন্ট করতে হবে, না কন্ট্রাক্টিলিটি, না সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, নাকি অল কম্বিনেশন? আচ্ছা, আরো কিছু আদার স্পেসিফিক টাইপ থাকে, সেগুলো আমরা পরে কথা বলবো, মানে একটা দুইটা স্লাইডে। অবস্ট্রাকটিভ শক গুলো এখানে আসে নাই, মানে অবস্ট্রাকটিভ যেটাই হোক সেটাকে রিলিভ করতে হবে। আচ্ছা, যে টাইপেরই শক হোক, অনেক সময় দেখা যায় কি যে অক্সিজেন ডেলিভারিতে প্রবলেম হয়। কারণ হলো কি যে অক্সিজেন ডেলিভারিটা ডিপেন্ড করে, বড় একটা অংশ ডিপেন্ড করে কার্ডিয়াক ইন্ডেক্স বা কার্ডিয়াক আউটপুট। যদি কার্ডিয়াক আউটপুটই ঠিক মতো না হয় তাহলে অক্সিজেন ডেলিভারি হয় না, তখন সেক্ষেত্রে অক্সিজেন থেরাপি দিলে যে কার্ডিয়াক মানে অক্সিজেন ডেলিভারির সূত্রটা যদি আমরা দেখি, যে অক্সিজেন ডেলিভারি ডিপেন্ড করে কাদের কাদের উপরে, হিমোগ্লোবিনের উপর, এসপিও2 উপরে, তারপরে পিও2 উপরে, তাহলে এবং কার্ডিয়াক আউটপুট। তাহলে আমার কার্ডিয়াক ইন্ডেক্সের সমস্যা, আমি কার্ডিয়াক ইন্ডেক্সকে এখানে কোনো অগমেন্ট করতে পারতেছি না, কিন্তু আমি যদি এখানে অক্সিজেন থেরাপি দেই তাহলে আমার এসপিও2 বাড়বে, পিও2 বাড়বে। তাহলে আমি সেভাবে কিন্তু অক্সিজেন ডেলিভারি, মানে পেশেন্ট যদিও হাইপোটেনশনে থাকে, পেশেন্ট যদিও শকে থাকে, কিন্তু আমি তারপরও অক্সিজেন ডেলিভারিটা আমি কি এনশিওর করতে পারি, যাতে আহ, মানে হাইপোটেনশন বা শকে থাকার পরেও পেশেন্টের হাইপোক্সিয়াটা হবে না, সেটা এনশিওর করতে পারি। কথাটাকে আমি বুঝাতে পারছি? আবার বলি, যে একটা পেশেন্ট হাইপোটেনশন বা শকে থাকলে তার অর্গান পারফিউশনের সমস্যা হয় বা টিস্যু পারফিউশনের সমস্যা হয়। তাহলে পেশেন্ট তো শকে, মানে তার কার্ডিয়াক আউটপুট কম, তাহলে আমি কার্ডিয়াক আউটপুটকে বাড়ানোর সুযোগ বেশি নাই আমার হাতে। তাহলে আমি কিভাবে তাহলে তার টিস্যু পারফিউশনটাকে এনশিওর করব? টিস্যু পারফিউশনটা এনশিওর করবো, আমরা জানি যে অক্সিজেন ডেলিভারি কার্ডিয়াক আউটপুট ছাড়াও আরো কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন হিমোগ্লোবিন, এসপিও2 এবং পিও2। তাহলে আমি যদি এসপিও2 বা পিও2 কে বাড়াইতে পারি তাহলে কিন্তু অক্সিজেন ডেলিভারি হবে। হাইপোক্সি হাইপোটেনশন বা শকে থাকার পরেও। তারপরে আসি আমরা ফ্লুইড থেরাপি, মানে শকের ম্যানেজমেন্টের অংশ হিসেবে আমরা ফ্লুইড থেরাপি, যে ফ্লুইড রিসাসিটেশন কতটুকু করব বা করা যাবে কিনা। আমরা প্রথমে আসি যে কোন ধরনের ফ্লুইড দিব যদি লাগে। যদি ফ্লুইড দরকার হয়, পেশেন্ট যদি হাইপোভলিমিয়া হয় তাহলে তো ফ্লুইড দিতেই হবে, এখানে কোনো দ্বিতীয় কথা নাই। পেশেন্ট, আমরা জানি যে পেশেন্ট ডায়রিয়া ছিল, বমিটিং ছিল, ফ্লুইড লস আছে, সেখানে আমাকে ফ্লুইড দিতেই হবে। আচ্ছা, তাহলে যদি পেশেন্ট সার্জারি থাকে তাহলে আমার কোন ধরনের ব্যালেন্স ক্রিস্টালয়েড, সেটা কি ব্যালেন্স ক্রিস্টালয়েড কোনটা? লিঙ্গার ল্যাকটেটস অথবা প্লাজমা লাইট। পেশেন্ট যদি সেপসিস থাকে তাহলে আমার এরকম চয়েস অফ ফ্লুইড হবে ব্যালেন্স ক্রিস্টালয়েড, ল্যাকটেট অথবা প্লাজমা লাইট। যদি ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়ে থাকে সেখানে আমার একমাত্র চয়েস হলো ফ্লুইডের মধ্যে নর্মাল স্যালাইন। কারণ হলো কি যে আমরা জানি লিঙ্গার ল্যাকটেস বা প্লাজমা লাইটে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে, আর আমরা ট্রমাটিক ব্রেন ইনজুরির সোডিয়াম কনসেন্ট্রেশনকে বাড়াইয়ে রাখতে চাই। কত থাকে টার্গেট? 150 থেকে 160 ওইরকম রাখার চেষ্টা করি, 150 লয়ার রেঞ্জ, মানে এর মধ্যে রাখতে হবে। তাহলে নর্মাল স্যালাইনের নর্মাল স্যালাইনে যে সোডিয়াম থাকে তার কনসেন্ট্রেশন আমরা থাকি 154। তাহলে তাহলে সে এই নর্মাল স্যালাইনটা হবে ট্রমাটিক ব্রেন ইনজুরির জন্য আহ, মানে ফ্লুইডের চয়েস। লিঙ্গার ল্যাকটেট বা এগুলো হবে না কেন? কারণ এখানে মানে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে, 130, 31 এরকম থাকে, তাহলে আমরা সেটা চুজ হবে না। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি থাকে, মানে কেস থাকে, যেমন ডায়াবেটিস বা ডায়াবেটিস কিটোএসিডোসিস, সেখানেও ব্যালেন্স ফ্লুইড হার্টম্যান সলিউশন দেওয়া যায়। নর্মাল স্যালাইন অনেক সময় রিকমেন্ড করে, কিন্তু নর্মাল স্যালাইন একটা সমস্যা হয় যে হাইপার ক্লোরিমিয়া হয়, মানে পেশেন্ট নিয়ে আসে ডায়াবেটিক কিটোএসিডোসিস, হায়ানান গ্যাপ। অনেক সময় দেখা যায় যে হায়ানান গ্যাপ কারেকশন হয়ে যায়, তারপরও অ্যাসিডোসিস কারেকশন হয় না, অ্যানায়ন গ্যাপ কারেকশন হয়। আলটিমেটলি তখন কি হয়, নন অ্যানায়ন গ্যাপ বা নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস থেকে যায়। কি জন্য থাকে? কারণ ক্লোরিন, এক্সেস ক্লোরিন দেওয়া হয়। মানে সে ক্লোরিন কিভাবে যায়? এই যে নর্মাল স্যালাইনের মাধ্যমে। আচ্ছা, আরো স্পেশাল কেস থাকে, অনেক সময় পেশেন্টের সোডিয়ামের সমস্যা, মানে হাইপোনেট্রিমিয়া বা হাইপারনেট্রিমিয়া থাকে, তখন আমাদের
মানে ইন্ডিভিজুয়াল চিন্তা করতে হয় যে আমরা কোন ধরনের ফ্লুইড দিব, মানে কি নর্মাল স্যালাইন দিব নাকি একটু হাই মানে হাইপোটনিক দিব নাকি হাফ স্ট্রেংথ মানে বেবি স্যালাইন যেটা সেটা দিব। এগুলো বিভিন্ন পেশেন্টের বিভিন্ন ইয়ার উপরে স্পেশাল কন্ডিশনের গুলোর উপর নির্ভর করে, মানে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ফ্লুইডের মধ্যে আমাদের অপশন কি থাকে? ক্রিস্টালয়েডের মধ্যে নর্মাল স্যালাইন, প্লাজমালাইট বা হার্টম্যান সলিউশন। কলয়েডের জন্য কলয়েডের মধ্যে কি দেখি আমরা? অ্যালবুমিন অথবা হেমাক্সিল বা হ্যাস এগুলো। কলয়েড ফ্লুইড ইউজুয়ালি ইউজুয়ালি মানে চুজ করা হয় না ফ্লুইড রিসাসিটেশন হিসেবে, কিন্তু কখনো কখনো করা হয়, স্পেশালি অ্যালবুমিন। হ্যাসের ব্যাপারে কোনো রিকমেন্ডেশন নাই, অনেক সময় হ্যাস দিয়ে ফেলে অনেকে, কিন্তু সেটা রিকমেন্ডেশন নাই যদিও এটা কলয়েড। কারণ কলয়েড হলো কি তার হাই মানে মলিকুলার ওয়েট বেশি, অনেক বেশি, যে কারণে কলয়েড মানে অনকোটিক প্রেসার দেয়, কিন্তু আলটিমেটলি এটার যে কেমিক্যাল প্রপার্টিস সে নিজে ইনফ্লেমেশন করে, নিজে অনেক ধরনের ইনফ্লেমেশন করে, সাইটোকাইন মানে ইনভলভমেন্ট করে দেয়, মানে নেক্সট বা পরবর্তী কনসিকুয়েন্স গুলো ভালো না, সেজন্য এটা রিকমেন্ডেশনটা নাই। কিন্তু কখনো কখনো অ্যালবুমিনকে রিকমেন্ডেশন করা হয় এজ এ চয়েস অফ ফ্লুইড। মানে দু একজনে একটু বলেন মানে অ্যালবুমিন আমরা কখন কখন দেই ফ্লুইডের ইয়া হিসাবে? অ্যালবুমিন আমরা কখন দেই রিসার্চ মানে ফ্লুইড হিসাবে? স্যার মেল নিউট্রিশনে বা এই ধরনের ক্ষেত্রে তো আমরা দিতে পারি স্যার। হুম হুম। স্যার মেল নিউট্রিশন বা ম্যালনিউট্রিশন, আচ্ছা জি স্যার। আচ্ছা, একটা গেল ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে আমরা ফ্লুইড হিসাবে দেই না আসলে, ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে মানে হাইপো অ্যালবুমিনিয়া চিন্তা করলে তখন দেওয়া হয় আর কি। মানে পেশেন্টের প্রেসার ধরে রাখার জন্য কখন দেই অ্যালবুমিন? প্রেসার মানে এই যে আমাদের আজকে কথা হলো হাইপোটেনশন এবং শক নিয়ে। অ্যালবুমিন তৈরি হয় কোত্থেকে? লিভার। যদি লিভারে এরকম কোনো একিউট কন্ডিশন তৈরি হয় তখন তো আমরা অ্যালবুমিন দেই। যেমন একটা পেশেন্ট আমাদের তো ছিল, যদি পেশেন্টের মানে হ্যাপাটোরেনাল সিনড্রোম বা কি বলে সেটাকে, ওই যে সিস্টেম স্পন্ডিনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস থাকে তখন কিন্তু আমরা দেই, তাই না? এমন সেটা মানে রিকমেন্ডেশনই আছে যে দিতে হবে, নাইলে পেশেন্টের অ্যাসাইটিস কমবে না। তারপরে যদি এই যে একই পেশেন্টের আমরা যখন লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস করব, আইদার অ্যাসাইটিস অথবা প্লুরাল ডিফিউশন, তখনও কিন্তু আমরা অ্যালবুমিন দেই। হ্যাঁ, নাইলে পেশেন্টের কি হবে, আবার রিএক্সপেনশন হবে অথবা পেশেন্ট হাইপোটেনশনে চলে যাবে। তারপরে প্লাজমা এক্সচেঞ্জ, আমরা জিবিএস এর পেশেন্ট মাইস্থেনিয়া গ্রেভিস এর পেশেন্টের কি করি, প্লাজমা এক্সচেঞ্জ দেই। তখন রিপ্লেসমেন্ট ফ্লুইড হিসেবে কলয়েড দেওয়া হয়, অ্যালবুমিন দেওয়া হয়, অথবা বিকল্প হিসেবে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়, কিন্তু অ্যালবুমিনটাও এটা এখানে দেওয়া হয়। তারপরে হলো বার্নের পেশেন্ট। বার্নের পেশেন্টের মানে চয়েস অফ ফ্লুইড হলো কি হার্টম্যান সলিউশন, কিন্তু কিন্তু অনেক সময় কি করা হয় যখন অতিরিক্ত ভলিউম ফ্লুইড চলে যায় তখন কিন্তু একটা পর্যায়ে অ্যালবুমিন দিতে হয়। তারপরে ডেঙ্গুর পেশেন্টের মানে যখন ডেঙ্গি শক সিনড্রোম হয়, এক্সেসিভ ফ্লুইড দরকার হচ্ছে, মানে আর ফ্লুইড মানে এদিকে এক্সট্রা ভেসেশন, অনেক পরিমাণ এক্সট্রা ভেসেশন হয়ে গেছে, তখন কিন্তু আমরা মানে রেস্কিউ হিসাবে কিন্তু অ্যালবুমিন দেই অনকোটিক প্রেসার ধরে রাখার জন্য। ঠিক আছে? আচ্ছা, ফ্লুইড রিসাসিটেশনটা আমরা কিভাবে করি? একটা করি আমরা ফ্লুইড বোলাস দেই। বোলাসটা কিরকম, মানে সেপটিক মানে সার্ভাইভিং গাইডলাইন অনুযায়ী যে 30 ml পার কেজি ইন সেপসিস পেশেন্ট, মানে আগের পেশেন্টকে রিসাসিটেশন করে মানে রিসাসিটেশনের অংশ হিসাবে আমরা 30 ml করে দেই। তারপর আমরা অনেক সময় দেখি যে ফ্লুইড রেসপন্স করবে কিনা, একটা কি বোলাস দিয়ে ফেলি, মানে ফ্লুইড দিলাম মানে কি হবে কি হবে না সেটা চিন্তা না করে অনেক সময় ফ্লুইড বোলাস দেই। তারপর আমরা
ফ্লুইড রেসপন্সিভনেস দেখি যে আমি আর ফার্দার ফ্লুইড দিব কিনা, সেটাকে বলে ফ্লুইড রেসপন্সিভনেস। মানে ফ্লুইড দিলে কাজ করবে কি করবে না সেটাকে আমরা বলি ফ্লুইড রেসপন্সিভনেস। বলা হয়ে থাকে যে 50% পেশেন্ট, মানে যাদের মনে হচ্ছে যে ফ্লুইড দেওয়া লাগবে, 50% পেশেন্ট ফ্লুইড রেসপন্ড করে না। তার মানে কি যে ফ্লুইড দিলে পেশেন্ট খারাপ হবে, এই জন্য ফ্লুইড রেসপন্সিভনেস দেখে নিতে হয়। আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা আমি আবার বলি, যে পেশেন্টকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে পেশেন্ট ফ্লুইড মানে ফ্লুইড মানে হাইপোভলিমিক, মানে স্পেশালি ডিস্ট্রিবিউটিভ শকে বা সেপসিসের পেশেন্টের যে মনে হচ্ছে পেশেন্ট, আইভিসি দেখি বা যেভাবেই দেখি আমরা মনে হচ্ছে যে পেশেন্ট ফ্লুইড রেসপন্ড করার কথা, কিন্তু সেখান থেকেও মানে ফ্লুইড রেসপন্ড করার কথা সেখানে ধরে নিলাম 100 পেশেন্ট আছে, সেখান থেকেও দেখা যায় যে 50 জন পেশেন্ট বা 50% পেশেন্ট ফ্লুইড দিলে ফ্লুইড রেসপন্ড হয় না, মানে তার ফ্লুইড দিলাম কিন্তু ব্লাড প্রেশার বা শক রিকভারি হয় না, বরং ফ্লুইড দেওয়ার ফলে তার ব্যাড ইফেক্ট হয়, মানে মানে সাইড এফেক্ট বা কনসিকুয়েন্স হয়, মানে খারাপ রকমের কনসিকুয়েন্স হয়। তাহলে অবশ্যই ফ্লুইড দিব কি দিব না সেটা ফ্লুইড রেসপন্সিভনেস বা রেসপন্ডার কিনা সেটা দেখে নিতে হয়। তো সেটা কিভাবে দেখা যাইতে পারে? একটা হলো ফ্লুইড চ্যালেঞ্জ, মানে আমি ফ্লুইড এইরকম ফ্লুইড বোলাস দিব না, ফ্লুইড চ্যালেঞ্জ দিব, মানে 30 ml কেজি তো বোলাস হয়ে যায়, ফ্লুইড চ্যালেঞ্জ দেব। ফ্লুইড চ্যালেঞ্জ হলো অল্প, অনেক সময় বলা বলা থাকে 5 ml, 3 to 5 ml মিনি ফ্লুইড চ্যালেঞ্জ বা 10 ml পার কেজি বডি ওয়েট চিন্তা করে দেবো, মানে 300 থেকে 500 এবারে যদি আমরা হিসাব করি 300 থেকে 500 ফ্লুইড দিব, দিয়ে দেখবো ব্লাড প্রেশার বাড়ে কিনা, যদি বাড়ে আবার দিব, আবার দেওয়ার ফলে যদি আবার বাড়ে আবার দেবো, এটাকে বলে ফ্লুইড চ্যালেঞ্জ দিব। যদি পেশেন্ট পজিটিভ রেসপন্সার হয় তাহলে আবার ফ্লুইড দিব। এটা হলো ফ্লুইড দিয়ে করা যেতে পারে। আরেকটা হলো প্যাসিভ লেগ রাইজিং, মানে আমি ফ্লুইড দিতে পারতেছি না, আমি জানি না ফ্লুইড দিলে পেশেন্টের সমস্যা হয়ে যাবে কিনা, মানে মনে হচ্ছে যে ফ্লুইড দিলে আমি এই রিস্ক নিতে পারবো না, তখন প্যাসিভ লেগ রাইজিং করা হয়, মানে ফ্লুইড না দিয়ে ফ্লুইড চ্যালেঞ্জের মতো কাজটা দেখা হয়, তাকে বলে প্যাসিভ, মানে সেই একটা মানে এই ইয়াটা হলো সিস্টেম হলো প্যাসিভ লেগ রাইজিং। এরকমই আরেকটা জিনিস হলো টাইডাল ভলিউম চ্যালেঞ্জ, মানে আমি একটা পেশেন্ট 6 ml করে পাচ্ছে, আমি যদি 6 ml এর জায়গায় 8 ml করে দেই, তাহলে দেখা যায় কি যে পেশেন্টের মানে মানে এই যে 6 ml থেকে 8 ml করলাম, দেখা গেল কি যে পেশেন্টের মানে ইয়েটা বেড়ে যায়, এই যে কি বলে পালস প্রেশার বা স্ট্রোক ভলিউম ভেরিয়েশনটা তৈরি হয়। তাহলে এখান থেকে বোঝা যায় যে পেশেন্ট ফ্লুইড রেসপন্ড, মানে ফ্লুইড দিলে ফ্লুইড রেসপন্ড করবে, কাজ করবে। আচ্ছা, এই যে কাজ করবে কি করবে না এটা হলো কি মেথড, এগুলো হলো কি মেথড, মানে এগুলো হলো বলা যায় যে অ্যাকশন, কাজ করবে কি করবে না সেটা বোঝার জন্য। আউটকামটা কিভাবে বুঝবো সেটা বলে যে মানে হিমোডাইনামিক প্যারামিটার, সে প্যারামিটার গুলো দুই রকমের হয়, স্ট্যাটিক, ডাইনামিক। মানে ফ্লুইড রেসপন্স করবে কি করবে না আউটকাম হিসেবে দেখা হয় এই হিমোডাইনামিক প্যারামিটার দিকে। কিছু স্ট্যাটিক প্যারামিটার থাকে, কিছু ডাইনামিক প্যারামিটার থাকে। স্ট্যাটিক কেন বলা হয়? যে এগুলো সাধারণত স্ট্রাকচারাল, মানে খুব বেশি চেঞ্জ হয় না, কিন্তু ডাইনামিক গুলো খুব বেশি দ্রুত চেঞ্জ হয়। হ্যাঁ, আমি এই যেখানে ফ্লুইড দিলাম তার চেঞ্জ বোঝা গেল, কিন্তু স্ট্যাটিকের চেঞ্জটা অতি সহজে বোঝা যায় না। তাহলে আমাদের কোনটা দরকার? যেটা অতি সহজে বোঝা যাবে, চেঞ্জটা, পরিবর্তনটা, ফ্লুইড দেওয়ার আগে একরকম, ফ্লুইড দেওয়ার পরে পরিবর্তনটা মানে দৃশ্যমান ভাবে বোঝা যাবে, তখন এটাকে বলে ডাইনামিক। আচ্ছা, ফ্লুইড দিয়ে ফেললাম বা ফ্লুইড রেসপন্স করলো কি করলো না, মানে দিয়ে মানে দেওয়া হলো, আলটিমেটলি আমাদের কি করতে হবে যে অপটিমাইজেশন করতে হবে এবং স্টেবিলাইজেশন করতে হবে। মানে এই পর্যন্ত পেশেন্টকে আমি ফ্লুইড দিলাম, এখানে এসে আমি আর ফ্লুইড আদৌ দিব কিনা বা দেওয়া লাগবে কিনা, অনেক সময় দেওয়া লাগে না, সেটাকে বলে অপটিমাইজেশন বা স্টেবিলাইজেশন। পরবর্তী একটা পর্যায়ে দেখা যায় যে পেশেন্টের ডিএসকেলেট করা লাগে, মানে এগুলো দেখা যায় যে কি পজিটিভ রাখা হয়, পজিটিভ রাখা হয়, পরে আলটিমেটলি ফ্লুইড বের করতে হয়, সেটাকে বলে ডিএসকেলেশন। টার্মিনোলজি গুলো মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু নিজেরা যদি একটু পড়েন জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি আবার বলি, একটা হলো কি যে মানে ফ্লুইড দিব কি দিব না, মানে আগ পাস, মানে সামনে পিছনে চিন্তা না করে আমি ফ্লুইড দিয়ে দিলাম, এটাকে বলে ফ্লুইড বোলাস। এরপরে হচ্ছে ফ্লুইড মানে দেওয়ার আগে রেসপন্ড করবে কিনা, মানে সে পজিটিভলি গ্রহণ করবে না নেগেটিভলি গ্রহণ করবে সেটা, বা দিতে পারবো কিনা সেটা হলো কি ফ্লুইড রেসপন্সিভনেস দেখা। কিভাবে দেখা যেতে পারে? এগুলো হলো পদ্ধতি, ফ্লুইড চ্যালেঞ্জ মানে ফ্লুইড দিয়ে দেখা,
অথবা ফ্লুইড না দিয়ে প্যাসিভ লেগ রাইজিং অথবা টাইডাল ভলিউম চ্যালেঞ্জ দিয়ে। আচ্ছা, এই মেথড গুলো দিয়ে দেখবো, কিন্তু আমি আলটিমেটলি বুঝবো কিভাবে বাড়লো কি বাড়বে না, বা কমবে কি মানে বাড়বে কি বাড়বে না, সেটাকে বলে ডাইনামিক বা স্ট্যাটিক হিমোডাইনামিক প্যারামিটার। আচ্ছা, এরপরে ফ্লুইড দেওয়ার কাজ শেষ, তারপর আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে। হ্যাঁ, তারপরে আলটিমেটলি পেশেন্টের যদি পজিটিভ ব্যালেন্স থাকে সেটাকে ডিএসকেলেট করতে হবে একটা সময় এসে। আচ্ছা, সেটা আমরা কিভাবে মনে রাখবো, মানে এই যে ফ্লুইড দেওয়াটা সহজে মনে রাখতে পারি রোজ দিয়ে। হ্যাঁ, প্রথমে হয়েছিল রিসাসিটেশন ফেজ, যে এই ব্যাপারটা কি যে আমরা ওই যে বোলাস দিলাম, সেটা হলো বলে রিসাসিটেশন ফেজ, যেটা লাইফ সেভিং ফ্লুইড এখন দিতেই হবে পেশেন্টকে। ইনিশিয়ালি হয়তো একদিন বা প্রথম দিন বা প্রথম 12 ঘন্টা পজিটিভ ফ্লুইড ব্যালেন্স থাকতে পারে, যে ইনটেক বেশি আউটপুট কম, মানে সেটা নিয়ে আমরা ওরিড হওয়ার কিছু নাই। আলটিমেটলি দেখা যাবে যে অপটিমাইজেশন করতে হবে, যেটা হচ্ছে ফ্লুইড রেসপন্সিভনেস দেখা। আমরা দ্বিতীয় ধাপে যেটা দেখছি যে ফ্লুইড রেসপন্সিভনেস, এইটা ফ্লুইড রেসপন্সিভনেস দেখা, যে এখানে এসে আমাকে অপটিমাইজ করতে হবে আমি ফার্দার আর ফ্লুইড দেবো কিনা। প্রথমে আমি 1.5 লিটার দিলাম বা 1 লিটার দিলাম, পরে আরো 500 দিলাম, এরপরে আরো ফ্লুইড দেওয়ার মতো অবস্থা আছে কিনা। যদি থাকে তাহলে হ্যাঁ, হয়তো অল্প ডোজে লাগবে, 500-র জায়গায় 300, 200, 100 এরকম করে দেওয়া যেতে পারে। তখন পর্যন্ত স্লাইটলি পজিটিভ থাকবে। যখন একটা মাঝামাঝি পর্যায়ে আসবে, যে আমাকে তখন জিরো ব্যালেন্স করে ফেলতে হবে, স্টেবিলাইজেশন, মানে আর কোনো এক্সট্রা ফ্লুইড দরকার হবে না বা দরকার হচ্ছে না, বরং দিলে সেটা ক্ষতি হবে। সেটা কিভাবে বোঝা যাবে? পেশেন্টের আমরা যদি ক্লিনিক্যালি দেখে আমরা অনেক সময় বলি যে লাং ক্লিয়ার কিনা। অ্যাজ লং অ্যাজ লাং ক্লিয়ার, তখন আমরা অপটিমাইজেশন যাইতে পারি। আর যদি মনে হচ্ছে যে লাং ক্লিয়ার ছিল কিন্তু মনে হচ্ছে এখন ক্রিপিটেশন চলে আসছে, তাহলে আর ফ্লুইড দেওয়া যাবে না। তাহলে এটাকে বলে স্টেবিলাইজেশন ফেজ। পেশেন্টের মানে একিউট স্টেজ যাওয়ার পরে তখন একটা পর্যায়ে এসে আর এই পজিটিভ ফ্লুইড ব্যালেন্স বা জিরো ব্যালেন্সকে আলটিমেটলি কি করতে হবে, নেগেটিভ করতে হবে, লাং ড্রাই করতে হবে। এটাকে বলে ইভাকুয়েশন ফেজ। আচ্ছা, এই যে ফ্লুইড দিব কি দিব না, মানে এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমরা জানি যে এটা ফিজিওলজিতে আমরা পড়ে আসছি। সেটার নাম হলো কি, যে ফ্র্যাঙ্ক স্টার্লিং কার্ভ। যে সেই জিনিসটা কি, যে একটা পেশেন্টের মানে প্রিলোড, মানে প্রিলোডের কথা পরে বলি, আগে বলি যে একটা মানে হার্ট মানে নির্দিষ্ট ই পর্যন্ত যতটুকু সে ডায়াস্টল অবস্থায় যাবে, বা পেশেন্টের এই যে কার্ডিয়াকের মাসলের ফাইবার গুলো যতটুকু লম্বা হবে, সে তত শক্তি দিয়ে ব্লাড বের করতে পারবে। অথবা আমরা যদি এরকম চিন্তা করি, যে একটা রাবারের কথা চিন্তা করি, যে একটা রাবারকে যদি আমরা অল্প টেনে ছেড়ে দেই, মানে গুলতির মতো চিন্তা করি, অল্প টেনে ছেড়ে দেই, তাহলে কিন্তু সেই গুলতিটা বেশি দূরে যাবে না। কিন্তু একটা এই রাবারের স্ট্রেংথ পর্যন্ত যদি আমরা অনেক দূর মানে অনেক দূর মানে কি, যে তার স্ট্রেংথ পর্যন্ত দূরে টেনে যদি ছেড়ে দেই, তাহলে গুলতির যে ইয়াটা মানে আমরা বুলেট বলি বা যে ইয়াটা বলি বা যে পাথর বা যেটা দিয়ে আমরা গুলতি মারে, সেটা যদি ছেড়ে দেই তাহলে কি হবে, অনেক দূরে যাবে। আবার এরকম না যে গুলতি মানে পিছনে রাবার টেনে টেনে ছিঁড়ে ফেলবে, সেটা না। তাহলে এটাই বলা হচ্ছে যে ফ্র্যাঙ্ক স্টার্লিং লয়, যে প্রিলোড যত বেশি হবে কার্ডিয়াক আউটপুট তত বেশি হবে, কিন্তু সেটার একটা লিমিট আছে। সেই লিমিটটাই এই ফ্র্যাঙ্ক স্টার্লিং কার্ভের মাধ্যমে বোঝানো হচ্ছে। তাহলে এই ফ্র্যাঙ্ক স্টার্লিং কার্ভের প্রথম দিকে কি হলো, যে আমি যত প্রিলোড এদিকে প্রিলোড এদিকে কার্ডিয়াক আউটপুট বা স্ট্রোক বলুন, আমি যত প্রিলোড বাড়াবো তার কার্ডিয়াক আউটপুট বাড়বে, প্রিলোড বাড়াবো কার্ডিয়াক আউটপুট বাড়বে, কিন্তু একটা পর্যায়ে এসে আর বাড়ে না। মানে এখান থেকে এই পর্যন্ত সে কি ছিল, মানে আপওয়ার্ড ছিল, আপওয়ার্ড যাইতে থাকবে, কিন্তু একটা পর্যায়ে এসে সে স্টিপ হয়ে যাবে। স্টিপ মানে আর বাড়বে না। আমি এদিকে প্রিলোড বাড়াবো, কিন্তু এদিকে তো আর কার্ডিয়াক আউটপুট বাড়তেছে না, মানে স্ট্রোক ভলিউম বাড়তেছে না। ঠিক আছে, এটা হলো ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। মানে যেটার মানে যেটা আমরা কেন চিন্তা করলাম, বেসিস হলো ওই যে ফ্লুইড চ্যালেঞ্জ দিলাম, যদি আমরা এরকম চিন্তা করি, স্টিপ ফ্লুইড দিলাম, চেঞ্জ হলো বাড়লো, 10% পর্যন্ত বাড়তে থাকলো বাড়তে থাকলো, কিন্তু একটা পর্যায়ে এসে 10%-এর কম হলো, মানে আর স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট বাড়ছে না। তাহলে এটা হলো আমাকে হেল্প করবে। কিন্তু আমরা তো খালি চোখে বা ইয়াতে তো আর এই কার্ডিয়াক মাসলের প্রিলোডও দেখি না, বা ফ্র্যাঙ্ক স্টার্লিং ল কার্ভও বুঝি না। আমরা বুঝবো কিভাবে, আমরা ফ্লুইড দিব, ব্লাড প্রেশার বাড়ে কিনা। যদি অ্যাজ লং অ্যাজ স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট বা ব্লাড প্রেশার বাড়ে আমরা ফ্লুইড দিতে পারবো, কিন্তু আমরা
কি কতটুকু ফ্লুইড দিব? অল্প অল্প করে, যেটাকে বলে মিনি ফ্লুইড চ্যালেঞ্জ। আচ্ছা, আর যদি আমরা ফ্লুইড না দেই, পিএলআর টেস্টটা কিভাবে করে, যে একটা পেশেন্ট এরকম থাকলো, মানে হেড ইলিভেশন থাকলো, আমরা তাকে হেড ডাউন করে দিলাম, মানে মানে হেড ডাউন মানে কি, হেডকে আমরা সমান করে দিলাম কিন্তু পাটাকে উঁচু করে দিলাম। তাহলে পায়ের দিকের যে ব্লাড আছে সে কিন্তু নেমে কোথায় আসবে? হার্টের কাছে। মানে ধরে নেওয়া হয় যে পায়ের মধ্যে বা লয়ার লিম্বে 300 ml এর মতো মানে ব্লাড থাকে। তাহলে হার্টের মধ্যে সে আসা কি হলো? প্রিলোড বাড়ালো। তাহলে প্রিলোড বাড়লে কি হবে? স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক রেট বাড়বে এবং ব্লাড প্রেশার বাড়বে। যদি এরকম হয় যে পিএলআর করার পরে ব্লাড প্রেশার বাড়ে, তাহলে বোঝা যায় যে সে ফ্লুইড দিলে কাজ করবে। তাহলে এটা হলো কি, যে পিএলআর টেস্ট করে আমরা ফ্লুইড দিতে পারবো কি পারবো না সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এটা একটা, এই যে চেঞ্জ হওয়াটা, এটা কিন্তু একটা ডাইনামিক। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে প্রেডিক্টর অফ ফ্লুইড রেসপন্ডার, যে আমাদের দুই রকমের ভেরিয়েবল, স্ট্যাটিক এবং ডাইনামিক। ডাইনামিক কোনগুলো? যেটা চেঞ্জ হয় অল্প, মানে একটা চেঞ্জ হলে আরেকটা অনেক বেশি চেঞ্জ হয়, সেটাকে বলে আমরা ডাইনামিক। আর স্ট্যাটিক গুলো চেঞ্জটা অতি দ্রুত বোঝা যায় না। আচ্ছা, ডাইনামিকের মধ্যে স্ট্রোক ভলিউম ভেরিয়েশন দেখি, পালস প্রেশার ভেরিয়েশন দেখি, পিএলআর মাধ্যমেও দেখা যেতে পারে। আচ্ছা, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট হলো যে পালস প্রেশার ভেরিয়েশন, বা আমরা ওই যে প্লাথিসমোগ্রাফিও কিন্তু অনেক সময় বোঝা যায়। পালস প্রেশার ভেরিয়েশনটা কি? এই যে দেখা যায় পালস প্রেশার বেড়ে বেড়ে ম্যাক্সিমাম হয়, আবার কমে কমে মিনিমাম হয়। এই মিনিমাম ম্যাক্সিমামের যে ভেরিয়েশন, এটা যদি 12%, কখনো কখনো বলে 15%-এর বেশি হয়, তাহলে ধরে নেওয়া যায় সে ফ্লুইড দিলে কাজ করবে, মানে ফ্লুইড রেসপন্ডার হবে। এটা দেখে আমি ফ্লুইড দিব। যতক্ষণ পর্যন্ত রেসপন্ডার থাকে, মানে যতক্ষণ পর্যন্ত এই ভেরিয়েশনটা 12% বা 15%-এর বেশি থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা ফ্লুইড দিতে পারবো। আচ্ছা, ফ্লুইড দিয়ে ফেললাম, একটা পর্যায়ে এসে আমাকে কি অপটিমাইজেশন করতে হবে, বা টলারেন্স দেখতে হবে যে আর আর ফ্লুইড দেওয়া যাবে কিনা। যতক্ষণ পর্যন্ত আমার এই স্ট্রোক ভলিউম বাড়ে, 10% হোক, 12% হোক বা 15% হোক, ততক্ষণ পর্যন্ত আমরা ফ্লুইড দিব। কিন্তু যখন এসে আর বাড়ে না, মানে এই যে ফ্র্যাঙ্ক স্টার্লিং কার্ভ নিচে নেমে গেছে, মানে এই আর উপরে উঠতেছে না, তখন বুঝবো যে এখানে ফ্লুইড দেওয়াটা ঠিক হবে না, বা ফ্লুইড দিলে কমে যাবে। কিন্তু সেটা বুঝবো কিভাবে? একটা বুঝবো যে ব্লাড প্রেশার বা স্ট্রোক ভলিউম বাড়ে না, আরেকটা আমরা দেখবো ক্লিনিক্যালি যে তার লাংস এর কি অবস্থা। লাংস কি মানে ড্রাই আছে, নাকি ওয়েট হয়ে যাচ্ছে, নাকি ক্রিপিটেশন, পালমোনারি এডিমা চলে আসছে। যদি পালমোনারি এডিমা চলে আসে, তাহলে বোঝা গেল যে সে আর রেসপন্ড করতেছে না, অফ করে দিতে হবে, অপটিমাইজ করতে হবে ফ্লুইড। একটা পর্যায়ে এসে আমাদের আবার কি করতে হবে? ডিএসকেলেশন করতে হবে। আচ্ছা, আরেকটা আমরা দেখতে পারি, এই যে ফ্লুইড দিলাম, ফ্লুইড কখন বন্ধ করব বা কখন আর দেওয়া যাবে না, সেটা একটা প্রোটোকলের মাধ্যমে দেখা যেতে পারে। সেটা হলো বলে কি, ফলস প্রোটোকল। যে অ্যাজ লং অ্যাজ এ লাইন থাকে, বি লাইন নাই, তখন আমরা ধরে নিব যে পেশেন্টের ফ্লুইড দেওয়া যাবে এবং পেশেন্ট হাইপোভলিমিক আছে। যখন দেখা যাবে যে পেশেন্টের এই বি লাইন চলে আসছে, তখন বোঝা যাবে যে পেশেন্ট আর ফ্লুইড দেওয়া যাবে না, পালমোনারি এডিমা চলে আসছে, অর আইদার পেশেন্ট কার্ডিওজেনিক শক। আর এছাড়া ওই যে অবস্ট্রাকটিভ শক, সেগুলো বুঝতে পারবো। তাহলে ফলস প্রোটোকলের হলো আমরা ফ্লুইড দেওয়ার মাঝামাঝি অবস্থায় আমরা দেখব, যদি বি লাইন না থাকে, তাহলে পালমোনারি এডিমা হয় নাই বা পেশেন্ট এখনো হাইপোভলিমিক, তখন আমরা ফ্লুইড দেবো। আর যদি বি লাইন চলে আসে, সোজা কথা, আমরা আর ফ্লুইড দিব না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে আমরা, এটা তো গেল প্রথম কথা, এতক্ষণ ধরে আমরা বললাম যে রিসার্চ, মানে ফার্স্ট ডে এর কথা বা রিসার্চিটেশনের কথা। অনেক সময় মেনটেনেন্স ফ্লুইডের কথা চিন্তা করা হয়, যে আমরা কখন দিব, কতটুকু দিব, বা কি টাইপের ফ্লুইড দিব। আচ্ছা, এখানে কিছু ডিবেট আছে, যে অনেক সময় চিন্তা করা হয় যে মেনটেনেন্স ফ্লুইডটা কি আইসোটোনিক হবে না হাইপোভলিমিক হবে। দুইটার ব্যাপারে মানে সাইড বাই সাইড কথা আছে। যদি আমরা আইসোটোনিক দেই, তাহলে এক সমস্যা হয়, হাইপারক্লোরেমিয়া হয়। আর যদি আমরা হাইপোটোনিক দেই, এখানে হাইপারক্লোরেমিয়া হয় না, কিন্তু অনেক সময় পেশেন্টের হাইপোটোনিক হয়ে থাকে। তবে হাইপোটোনিক ফ্লুইডের ব্যাপারেই রিকমেন্ডেশন বেশি এজ এ মেনটেনেন্স ফ্লুইড হিসেবে। আচ্ছা, কতটুকু দিব? আমরা বলে থাকি যে নিউট্রিশনের সময় আমরা বলছিলাম, একটা পেশেন্টের যত কিলো ক্যালোরি চিন্তা করে থাকি, ফ্লুইডের রিকোয়ারমেন্টও তত। আর আদার্স যে ইয়াগুলো
মানে ইলেকট্রোলাইটস গুলো সাধারণত 1 to 2 মিলিমোল বা মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে হিসাবে দরকার হয়ে থাকে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড একই রকম অন এন এভারেজ চিন্তা করলে। এবার আসি ভ্যাসোপ্রেসর এবং আয়োনোট্রপ। আমরা নামগুলো জানি যে ভ্যাসোপ্রেসর কি, যেগুলো ভেসেলের উপরেই কাজ করে, হার্টের উপরে না। নরএড্রিনালিন, ভ্যাসোপ্রেসিন, অ্যানজিওটেনসিন 2। আয়োনোট্রপস হলো মেইনলি হার্টের উপরে, কখনো কখনো ভ্যাসোপ্রেসর হিসাবে কাজ করে। ডোজ বাড়াইলে ভ্যাসোপ্রেসর, ডোজ কম থাকলে আয়োনোট্রপস এর মতো কাজ করে, অথবা কম্বিনেশন হিসেবে কাজ করে, এড্রিনালিন, ডোবুটামিন, ডোপামিন এগুলো। ভ্যাসোপ্রেসর বা আয়োনোট্রপস কখন কোনটার ক্ষেত্রে চিন্তা করে থাকি? যদি আমরা বলেছিলাম যে পেশেন্টের এসবিআর এর সমস্যা, মানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের সমস্যা বা ডিস্ট্রিবিউটিক শক, ওইগুলোর ক্ষেত্রে সাধারণত ভ্যাসোপ্রেসর দেওয়া হয়, নরএড্রিনালিন, ভ্যাসোপ্রেসিন আর অ্যাড্রিনালিন। স্পেশালি যদি ডিস্ট্রিবিউটিক শকের মধ্যে অ্যানাফাইলেটিক শক হয়, তাহলে অবশ্যই অ্যাড্রিনালিন হলো ড্রাগ অফ চয়েস। আর যদি কার্ডিওজেনিক হয়, তাহলে কার্ডিয়াক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আয়োনোট্রপস দেওয়া হয়, স্পেশালি ডোবুটামিন বা ডোপামিন, বা অনেক সময় আইনো ডাইলেটর হিসাবে আরো যে আইনোট্রপস গুলো আছে সেগুলোকে চুজ করা, স্পেশালি যে লিভোসিমেন্ডান, মিলরিনান, অথবা ফসফোডাইয়াটা, যে ফসফোডাইএস্টারেজ 3 ইনহিবিটর, তো সেটাই মিলরিনান, সেটাকে চুজ করা হয়। আদার স্পেসিফিক শক গুলো আমরা চিন্তা করি যে এগুলো স্পেসিফিক ভাবে বলার কারণ হলো যে ওই ফ্লুইড ম্যানেজমেন্ট, আইনোট্রপিক ভ্যাসোপ্রেসর ম্যানেজমেন্ট ছাড়াও আরো কিছু ম্যানেজমেন্ট লাগে। যেমন স্পেসিফিক শক কি, শক ইন বার্ন পেশেন্ট, টেনশন নিউমোথোরাক্স, পেরিকার্ডিয়াল, পালমোনারি এম্বোলিজম, এগুলো অবস্ট্রাকটিভ শক। অ্যাড্রেনালিন শক বা পোস্ট অ্যাড্রেনালেক্টমি, এগুলো স্পেশাল ভাবে আরো কিছু ম্যানেজমেন্ট দেখতে হয়। একিউট করোনারি সিনড্রোম বা কার্ডিওজেনিক শক, এটার ম্যানেজমেন্ট শুধু ফ্লুইড আর ভ্যাসোপ্রেসর না, এখানে পিসি এর ব্যাপার আসবে, মানে এরিথমিয়ার ম্যানেজমেন্টের ব্যাপার আসবে। এখানে আমরা অ্যানোক্সাপারিন বা কার্ডিনেক্স দেবো কিনা, স্ট্রেপ্টোকাইনেস দেবো কিনা, সেগুলোরও ব্যাপার আসবে। নিউরোজেনিক শক বা নিউরোকার্ডিওজেনিক শকও আলাদাভাবে চিন্তা করতে হবে। শক ইন ব্রেন স্টেম ডেথ, সেটাও চিন্তা করতে হবে। আমরা একটু একটু দেখি বার্ন পেশেন্টের কি ক্ষেত্রে কি হয়। যে বার্ন পেশেন্টের আমরা তো মানে ফ্লুইড চ্যালেঞ্জ, মানে ফ্লুইড বোলাস দিব বা ফ্লুইড ম্যানেজমেন্ট দিব, সেটার স্পেশাল একটা জানার ব্যাপার আছে যে কি পার্কল্যান্ড ফর্মুলা অনুযায়ী দেই, যে একটা পেশেন্টের কত পার্সেন্ট বার্ন তার বডি সারফেসে, সেটার সাথে পার এমএল, মানে পার পার পার্সেন্ট বডি সারফেসকে 2 to 4, স্পেশালি 4 বলা হয় থাকে। 4 × কত পার্সেন্ট, সাপোজ ধরি আমরা 20% বার্ন হলো, তাহলে 4 গুণ 20% হলে 20, সেটাকে আমরা গুণ করবো এর সাথে তার বডি ওয়েট, অ্যাকচুয়াল বডি ওয়েট চিন্তা করবো। যদি একটা পর্যায়ে আমি বলছিলাম যে অ্যালবুমিন লাগে, যখন দেখা যায় যে এই অনুযায়ী মানে বডি সারফেস অনুযায়ী ফ্লুইড বেশি লাগতেছে, অনেক সময় অ্যালবুমিন রেস্কিউ থেরাপি হিসাবে দেওয়া লাগতে পারে। আচ্ছা, এখানে ইউরিন আউটপুট অনুযায়ী তার ফ্লুইডকে ব্যালেন্স করতে হয়। যদি ইউরিন আউটপুট মানে কম থাকে 0.5 এর, তাহলে ফ্লুইড ব্যালেন্স মানে ফ্লুইড চ্যালেঞ্জ দিতে হয় আরো বেশি। যদি ইউরিন আউটপুট অপটিমাম থাকে, অপটিমাম বলতে কত, 0.5 থেকে 1, তাহলে যে যে রেটে আমি ফ্লুইড দিচ্ছি সেটাই হবে। যদি ইউরিন আউটপুট বেশি হয়, 1 to 2 মানে 1 এর বেশি, তাহলে আমাকে রিডিউস করতে হবে। যদি 2 এর বেশি হয়, তাহলে 25% রিডিউস করতে হবে। আচ্ছা, টেনশন নিউমোথোরাক্স আছেন সবাই, না ঘুম চলে আসছে? টেনশন নিউমোথোরাক্স হলে আমরা কি করব ম্যানেজমেন্ট? অবস্থা অ্যাকশন রিলিভ করবো। হ্যাঁ, অবস্ট্রাকশন রিলিভ করবো, মানে আমরা চেস্ট ড্রেন, মানে প্রথমে আমরা কি নিডেল দিব, তাই না? নিডেল দিয়েও যদি আমরা পারি বের হইলো। অনেক সময় ফিঙ্গার থোরাকোস্টমি বলা হয়ে থাকে, ফিঙ্গার থোরাকোস্টমি, সেটা দিতে পারি। এরপরে মানে যদি আমার টিউব চলে আসে, তাহলে আমরা টিউব দিতে পারি। পেরিকার্ডিয়াল ট্যাম্পনেটও একই, মানে প্রেসার রিলিভ করতে হবে, মানে পেরিকার্ডিও সিনথেসিস করতে হবে। পালমোনারি এম্বোলিজম, যদি পেশেন্ট শকে থাকে তাহলে থ্রম্বোলাইটিক্স দিতে হবে। যদি শকে না থাকে, অ্যান্টিকোয়াগুলেশনই এনাফ। মানে সেখানেও আবার কি ফ্লুইড ভ্যাসোপ্রেসরও কিন্তু লাগে, এর সাথে অ্যাডেড যোগ হবে যে আমি অ্যান্টিকোয়াগুলেশন করব না থ্রম্বোলাইটিক্স দিব। আচ্ছা, এরপরে হলো যে অ্যাড্রেনাল শক বা পোস্ট অ্যাড্রেনালেক্টমি। যে অ্যাড্রেনাল শক যদি থাকে, আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে স্যালাইন, সল্ট, স্টেরয়েড, সুগার,
এইসব হয়তো দিতে পারে। যদি অ্যাড্রেনালেক্টমি হয় পেশেন্টের, অনেক সময় ফ্লুইড এবং ভ্যাসোপ্রেসর দেওয়া লাগে। কারণ কি, যে অ্যাড্রেনালেক্টমি স্পেশালি যদি ফিউক্রোমোসাইটোমা থাকে বা ইয়ে থাকে, তখন কি হয় যে পেশেন্টের মানে সাডেন যে সিম্পেথেটিক হরমোন গুলো আছে, নিউরোট্রান্সমিটার গুলো আছে, সেগুলো কিন্তু উইথড্র হয়ে যায়। তাহলে পেশেন্টের ভ্যাসোপ্রেসর এবং ফ্লুইড দুইটাই লাগে। নিউরোজেনিক বা নিউরোকার্ডিওজেনিক শক, মানে আমার স্লাইড শেষের দিকে, বেশি নাই আর। নিউরোজেনিক বা নিউরোকার্ডিওজেনিক শক ওয়ান টাইপ অফ কি, যদি আমরা নিউরোজেনিক চিন্তা করি তাহলে এখানে ডিস্ট্রিবিউটিভ শক, এখানে আমাকে ভ্যাসোপ্রেসর দিতে হবে। আর যদি কার্ডিওজেনিক হয় তাহলে এখানে মানে আমাকে একই সাথে চিন্তা করতে হবে তার হার্টের কন্ট্রাকশনও বাড়াইতে হবে। অনেক সময় ব্রেডিকার্ডিয়া হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার ভ্যাসোপ্রেসরও লাগবে এবং আইনোট্রপসও লাগবে। যদি এমআই এর সাথে যুক্ত হয়ে বা কার্ডিওজেনিক শক হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে দুইটা জিনিস, যে পেশেন্ট শকে মানে পেশেন্ট কি মানে হার্ট ফেলিওরে আছে, এখন দুইটা জিনিস, একটা কি পালমোনারি এডেমা আছে কি নাই, বা পেশেন্ট শকে আছে কি নাই। তাহলে এখানে আমার এই দুইটা কথা ভাবে আমার গ্রুপ হবে চারটা। এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড, এরপর আর বেশি নাই, দুইটা। এটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। যে একটা পেশেন্ট কার্ডিওজেনিক শকে আছে, কিন্তু অনেক সময় কার্ডিওজেনিক শকে না থাকেও পেশেন্ট হার্ট ফেলিওরের সাইন সিমটম নিয়ে আসতে পারে। যে একটা পেশেন্ট হার্ট ফেলিওরে আছে, তখন আমাকে দুইটা ব্যাপার চিন্তা করতে হবে, যে পেশেন্ট পালমোনারি ইডেমা আছে কি নাই। তারপর আমাকে দেখতে হবে প্রেশার মানে পেশেন্ট শকে আছে কি নাই। তাহলে পালমোনারি ইডেমা ইয়েস অর নো, শক ইয়েস অর নো, তাহলে কম্বিনেশন পারমুটেশন করলে চারটা গ্রুপ হয়। চারটা গ্রুপ, যে পালমোনারি ইডেমা, পেশেন্টের পালমোনারি ইডেমা নাই কিন্তু পেশেন্ট শকে থাকতে পারে বা নাও থাকতে পারে। তাহলে আমরা এটা কথা বলি আগে, যে পেশেন্টের পালমোনারি ইডেমা নাই এবং পেশেন্টের লাংসও ড্রাই। তাহলে একেবারে বলা যায় যে পেশেন্ট একেবারে হার্ট ফেলিওরের ফিচার আছে, হয়তো তার শর্ট অফ ব্রেথ আছে, কফ থাকতে পারে, কিন্তু পেশেন্ট শকেও নেয়, পালমোনারি ইডেমা নেই। তাহলে জাস্ট খালি ওরাল থেরাপি, হ্যাঁ মানে ওরাল থেরাপি, ওরাল ডায়াবেটিক্স হোক বা অন্য কিছু, পেশেন্টের পালমোনারি ইডেমা নেয় কিন্তু পেশেন্ট শকে। এরকম হয় অনেক সময়, আরবি ফেলিওর গুলোতে এরকম হইতে পারে যে পেশেন্ট পালমোনারি ইডেমা নেয় কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশার কম। তাহলে এখানে কি হবে, তাহলে পালমোনারি ইডেমা নিয়ে আমার কোনো সমস্যা নেই, পেশেন্ট হলো শকে, তাহলে পেশেন্টের কি লাগবে, আইনোট্রপস, মানে পেশেন্টের প্রেশার বাড়াইতে হবে, আইনোট্রপস লাগবে। পেশেন্টের মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস লাগতে পারে, মানে প্রেশার বাড়ানোর জন্য। সরি, এটা তো মানে ওয়েটের কথা বললাম, এটা এটা ড্রাইয়ের কথা হয়ে গেছে। আচ্ছা আমি আবার একটু বলি, যে পেশেন্ট এই এই পাশের কথা হয়ে গেছে আর কি, পেশেন্টের পালমোনারি ইডেমা নাই এবং পেশেন্ট শকেও নাই, তাহলে পেশেন্টের হলো ওরাল থেরাপি। পেশেন্টের পালমোনারি ইডেমা নাই এবং পেশেন্ট শকে, তাহলে আয়োনোট্রপস দিব বা মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস দিব। পেশেন্টের এখন যদি পেশেন্টের পালমোনারি ইডেমা থেকে থাকে, পেশেন্ট কিন্তু পেশেন্টের শকে নাই, তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হবে প্রথমে ডায়োরেটিক্স অথবা ভেসোডাইলেটর গুলো, স্পেশালি কোনটা, জিটিএন। পেশেন্টের পালমোনারি ইডেমা আছে এবং পেশেন্ট শকে আছে, তাহলে এখানে চিন্তা করতে হবে আগে প্রেশার, পেশেন্টের আয়োনোট্রপ দিতে হবে, মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস লাগতে পারে। যদি একটা পর্যায়ে এসে প্রেশার বাড়ে, তখনও যদি পালমোনারি ইডেমা থাকে, তখন ডায়োরেটিক্স যোগ করতে হবে। এই, আমি কি বুঝাইতে পারছি এটা? এরপর আর হুম। নাই, মানে খুব বেশি একটা স্লাইড। একজন একটু বলেন তো দেখি এটা কতটুকু বুঝলেন এই স্লাইডটা। আচ্ছা আমি আবার বলি তাইলে, যে পেশেন্টের হার্ট ফেলিওরের ফিচার্স আছে ক্লিনিক্যালি, তখন আমরা দুইটা জিনিস দেখবো, একটা হলো পালমোনারি ইডেমা আছে কি নাই, তারপরে দেখবো পেশেন্টের ব্লাড প্রেশার কেমন। এই এই হিসাবে পেশেন্টের চারটা গ্রুপ হবে, যে পেশেন্টের পালমোনারি ইডেমা নাই এবং প্রেশারও নর্মাল, তাহলে ওরাল থেরাপি। ওরাল কি, ওরাল ডায়োরেটিক্স হইতে পারে। আচ্ছা, পেশেন্টের আবার দেখবো যে পেশেন্টের পালমোনারি ইডেমা নাই কিন্তু পেশেন্ট শকে,
পেশেন্টের লাংস ড্রাই, কিন্তু পেশেন্টের কার্ডিওজেনিক মানে ইয়াতে শকে, কার্ডিওজেনিক শকই বলতে পারি, যে পেশেন্ট কার্ডিওজেনিক শকে। তাহলে আমাদের হবে যে তার ব্লাড প্রেশার বাড়ানো। তাহলে এখানে কি দিতে হবে? পেশেন্টের কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য আইনোট্রপস দিব। আইনোট্রপস কাজ না করলে এখানে মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস লাগবে। আচ্ছা, এরপরে আসবে যে পেশেন্ট পালমোনারি এডিমা আছে কিন্তু প্রেশার নর্মাল, তাহলে আমার ডায়োরেটিক্স দিব। এখানে একটাই ওষুধ, যদি বলা যায় যে কোনটা দিব আগে, ডায়োরেটিক্স। এরপরে অনেক সময় আমরা কি দিতে পারি, জিটিএন দিতে পারি, যেহেতু প্রেশার ভালো ডায়োরেটিক্স দিব, জিটিএন দিব। অনেক সময় আমরা কি করি, মানে সিপেপ বাইপেপ এই থেরাপিও দেওয়া যেতে পারে, নন ইনভেসিভ। আচ্ছা, পেশেন্টের লাংসে ক্রিপিটেশন আছে, পালমোনারি এডিমা আছে, এবং পেশেন্ট শকে, মানে যেটা খারাপ কন্ডিশন, সবচেয়ে বেশি গ্রেভ কন্ডিশন, তখন আগে কি করতে হবে, যে প্রেশারকে মেনটেন করতে হবে, ডায়োরেটিক্স আগে না। প্রেশার মেনটেন করা মানে আইনোট্রপস বা আইনোডাইলেটর, মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস দিয়ে প্রেশার ধরে রাখতে হবে। একটা পর্যায়ে যদি প্রেশার অ্যালো করে বা প্রেশার রাইজ করে, তখন ডায়োরেটিক্স দেওয়া যেতে পারে। এ হলো 4টা গ্রুপের ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা অনেক সময় আমরা পেয়ে থাকি শক ইন ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম ডেথের একটা বড় একটা হলো যে ব্রেন ডেথ হলে কি হয়, যে এখানে হাইপোথ্যালামাস আর এখানে হলো পোস্টেরিয়র পিটুইটারি। এই হাইপোথ্যালামাস থেকে এডিএস আসতে পারে না, মানে ভ্যাসোপ্রেসিন জাতীয় ওষুধগুলো আসতে পারে না, মানে কেমিক্যালটা আসতে পারে না। তখন ভ্যাসোডাইলেটরি শকের মতো হয়, মানে সেক্ষেত্রে নরএড্রিনালিন দিলেও কাজ করে না। যদি শক ইন ব্রেন স্টেম ডেথ ধরা হয়, তখন প্রথম ওষুধ হলো ভ্যাসোপ্রেসিন দেওয়া, তাকে এডিএস সাপ্লিমেন্ট দেওয়া। এই মানে স্লাইডের মেসেজ এইটাই, যে যদি একটা পেশেন্টের আমরা সাসপেক্টেড ব্রেন ডেথ মনে করি, কিন্তু পেশেন্টকে আমরা উইথড্র করি নাই, স্পেশালি এটা কখন দিতে হয়, যখন অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপার হয়, যে পেশেন্টকে অর্গান ট্রান্সপ্লান্টের, এটা কিন্তু একটা আলাদা টপিকস, ম্যানেজমেন্ট অফ বিএসডি ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন। যদি সেক্ষেত্রে হয়, তাহলে পেশেন্টের তো অর্গান ট্রান্সপ্লান্টের জন্য অর্গানের পারফিউশনকে টিকায় রাখতে হবে, মেনটেন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পারফিউশন মেনটেন করা মানে প্রেশার মেনটেন করার জন্য আমরা আগে চুজ করবো হলো ভ্যাসোপ্রেসিন, দেন নরএড্রেনালিন যদি লাগে। আচ্ছা, লাস্ট স্লাইডের কথাবার্তা, যে আমরা এত কিছু করলাম, তাহলে আমরা এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন কিভাবে দেখব? আমরা যদি সেই শকের ফিচার গুলো দেখি, মানে ক্লিনিক্যাল উল্টা আমরা যদি দেখি ব্রেইন থেকে, তার জিসিএস বা মেন্টেশন ভালো হবে, তার মানে ক্যাপিলারি রিফিল টাইমটা কমে আসবে, 3 সেকেন্ডের কম হবে, তার ল্যাকটেট ক্লিয়ারেন্স হবে, ল্যাকটেট কমে আসবে, বাইকার্বন বা পিএইচ নিয়ার নর্মাল দিকে যাবে, ইউরিন আউটপুট এডুকেট আসবে, সর্বোপরি তার যে আমরা দেখি যেটা গ্লোবাল পারফিউশনটা, যে মিক্সড ভেনাস বা সেন্ট্রাল ভেনাস অক্সিজেন স্যাচুরেশনটা এডুকেট হবে। এগুলো হলো আমার এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন বা পেশেন্টকে শক রিভার্সালের ফিচার। যদি এগুলো নর্মাল নিয়ার নর্মাল আসে, আমরা বুঝবো যে পেশেন্ট শক রিভার্সাল হলো। কারণ হলো কি, এগুলো সবগুলো হলো কি, যে মাইক্রো সার্কুলেটরি। আমি আবার বলি যে এগুলো হলো কি, যে মাইক্রো সার্কুলেটরি হিমোডাইনামিক প্যারামিটার, ম্যাক্রো না। ব্লাড প্রেশার, হার্ট রেট সেটা দেখা আমরা অনেক সময় বুঝতে পারবো না যে রিসাসিটেশনের শেষ পর্যন্ত বা রিসাসিটেশন এডুকেট হলো কিনা। মাইক্রো সার্কুলেটরি প্যারামিটার দেখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন বা গ্রুপে লিখতে পারেন। ভাই ওই যে শুরুতে যে কোশ্চেনটা ছিল ওটা তাহলে একটু ডিসকাস করলে ভালো হতো এই পেশেন্টের উপর। হুম, আচ্ছা, এখানে যে এখানে পেশেন্ট অলরেডি একটা বোলাস ফ্লুইড পেয়ে আসছে, মানে তার আর ফ্লুইড দরকার কিনা সেটা আমরা দেখতে হবে, যে ফ্লুইড রেসপন্সিভনেস দেখে, ফ্লুইড রেসপন্সিভনেস দেখবো, এবং ফ্লুইড মানে প্রেডিক্টর গুলো দেখবো, যে ফ্লুইড রেসপন্ডার হবে কিনা, মানে এই ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী আমরা ফ্লুইড চ্যালেঞ্জ করে করে দেখবো। আচ্ছা, মানে এটা দিয়ে আমরা কনফার্ম হবে, যদি দেখা যায় যে সে রেসপন্ডার, মানে ডাইনামিক প্যারামিটার দিয়ে যদি বোঝা যায় যে সে রেসপন্ড করবে, তাহলে আমরা ফ্লুইড দিব। কিভাবে দিব? মিনি ফ্লুইড চ্যালেঞ্জের মতো, বা এরকম যে 300 থেকে 500, বা যদি আমরা অনেক সময় মিনি ফ্লুইডের কথা বলে 3 to 5 ml, সেটা করে দিব।
মানে যতক্ষণ পর্যন্ত সে লাং ড্রাই থাকে বা প্রেশার নর্মাল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো। আচ্ছা, যেহেতু এটা সেপসিসের পেশেন্ট, সেপটিক শকের পেশেন্ট, তাহলে মানে হুইচ ফ্লুইড দিব আমরা, কোনটা চুজ করবো? অবশ্যই ব্যালেন্স ফ্লুইড, মানে হার্টম্যান সলিউশন, সেটা আমরা চুজ করব। আচ্ছা, এনি আদার কজ অফ হাইপোটেনশন, আমি প্রথমে বলছিলাম যে এটা তো নিউমোনিয়া ক্লিন কাট বোঝা যাচ্ছে, বাট আমাকে অবশ্যই হাইপোটেনশন বা শকের বাকি মানে ডিস্ট্রিবিউটিভ শক বলি আমরা, সেপসিসের আদার যে 3 টাইপের শক হতে পারে, এখানে তো হাইপোভলিমিয়া নাই, সেটা তো একটা বাদ গেল। বাকি একটা হলো কি, যে কার্ডিওজেনিক অথবা অবস্ট্রাকটিভ নেচার, মানে নিউমোথোরাক্স বা পালমোনারি এম্বোলিজম বা কার্ডিওজেনিক কিনা, এই দুইটা জিনিস, 2 টাইপের শককে এই ক্ষেত্রে এক্সক্লুড করতে হবে। আর কোনো কোশ্চেন? স্যার ইউরিয়াটা কোন ধরনের শকে বাড়ে আর কোনটায় কমেছে? বুঝি নাই। ইউরিয়া, জি স্যার। ইউরিয়া তুমি একেবারে যদি প্রথম কথা চিন্তা করো, তাহলে ইউরিয়া কি কখন হয়? হাইপোভলিমিয়াতে, তাই না? জি। ফ্লুইড লস হোক বা হাইপোভলিমিয়া হোক, তাহলে ইউরিয়া বাড়বে হাইপোভলিমিয়াতে। হ্যাঁ, জি স্যার। মানে প্রি রেনাল চিন্তা করতে, মানে ইউরিয়া তো কি হয়, কিডনিতে এক্সক্রিশন হয়, একে যদি অ্যাসোসিয়েটেড থাকে সেক্ষেত্রে হইতে পারে, কিন্তু প্রথমে চিন্তা করতে হবে যে ইউরিয়া বেশি, আমার সাথে দেখতে হবে কি যে সোডিয়াম, মানে হিমাটোক্রিট, হিমোগ্লোবিন, সোডিয়াম, এগুলো যদি বেশি বেড়ে যায় তাহলে চিন্তা করতে হবে যেটা হাইপোভলিমিয়া, আইদার ফ্লুইড লস অথবা ব্লাড লস। জি স্যার। আর কোনো কোয়েশ্চেন? তাহলে শেষ করি, হ্যাঁ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।